আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহ, আজকে আমরা বিসিএস এর পাটিগণিত অংশের 46 মানে 46তম বিসিএস যেটা রিসেন্টলি হয়েছে সেটা থেকে একেবারে 36তম বিসিএস, অ্যাকচুয়ালি 36 থেকে আমরা শুরু করব। 36 থেকে 46তম বিসিএস পর্যন্ত পুরাটার আমরা আজকে সলভ করব। তো আহ, সবাই সবাই একেবারে মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করবেন, এবং এই ক্লাসটাতে আমি একবারে এমসিকিউ গুলা যেইভাবে করে আমরা সলভ করব পুরাপুরি, একেবারে যেগুলো যেগুলো রিটেন নিয়ম আছে রিটেন নিয়মটাও কাভার করার চেষ্টা করব। রিটেন নিয়মটাও কাভার করব যাতে করে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, এগুলো সলভ করতে গিয়ে বেসিকটাও ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তো আমি আগে বলে রাখি, একটু কথাগুলো বলে রাখি, তাতে আমাদের জন্য একটু সুবিধা হবে। সেটা কি, যে সেটা হইলো যে আমরা যে ক্লাসটা আমরা যে করব, এই ক্লাসটা মূলত আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, এই বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়েই শেষ পোর্শনে কিন্তু একেবারে 10 থেকে 45তম বিসিএস এর পুরোপুরি সমাধান করে দেওয়া আছে। তো ব্যাখ্যা সহ সমাধান মানে শেষে পুরো ব্যাখ্যা সহ সমাধান। প্রত্যেকটা টপিক ওয়াইজ যখন চ্যাপ্টারটা করানো হয়েছে, প্রতিটা চ্যাপ্টার তো আলাদা আলাদা করে বেসিক থেকে ম্যাজিক ম্যাথ মানে পুরাটা তো সলভ আছেই, আপনারা সবাই জানেন। আর আমাদের যারা রিটেনের বিস্তারিত প্রিপারেশন নিতে চান, তারা জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর বইটা কিনে নিতে পারেন। এবং এই জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর বইটার উপরে কোনো কোর্স আছে কিনা মানুষজন জিজ্ঞেস করে। অ্যাকচুয়ালি এইটার উপরে কোর্স নেওয়াই সম্ভব না। কেন সম্ভব না আপনাদেরকে একটু বুঝাই বলি। এই বইটা হচ্ছে এমন একটা বই যেখানে আপনার একেবারে 2012 সাল থেকে যেটা 2023 সালের যেটা সিলেবাস ছিল, সেই সিলেবাসের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 8, ক্লাস 9, এই ক্লাস 9-এর ম্যাথ এবং ক্লাস 9-এর হায়ার ম্যাথ, এইটা চ্যাপ্টার ওয়াইজ, যেই যেই চ্যাপ্টার গুলো আপনাদের দরকার চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনী সমাধান দেয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। এই ক্লাস 6-এ যদি ওই চ্যাপ্টারটা ক্লাস 6-এ থেকে থাকে, ওইটার অনুশীলনী সমাধান দেওয়া আছে, 7-এর দেওয়া আছে, 8-এর দেওয়া আছে, 9-এর দেওয়া আছে, হায়ার ম্যাথের দেওয়া আছে। মনে করেন শতকরা একটা চ্যাপ্টার, এগুলো সবগুলো সমাধান দিয়ে তারপরে বিগত সালে আসা বিভিন্ন রিটেন কোশ্চেন, যেমন বিসিএস রিটেনের বিগত সালে কোশ্চেন গুলা সলভ করা আছে, এবং তার সাথে আর অন্য জায়গায় যেগুলো রিটেন কোশ্চেন আসে সেগুলো সলভ করা আছে। তাহলে এক একটা চ্যাপ্টার যেহেতু এত বিশাল জিনিস, এটা নিয়ে অ্যাকচুয়ালি একটা কোর্সে এটা কমপ্লিট করা পসিবল না। মানে এটা এই রকমের একটা কোর্স নিতে গেলে এটা প্রায় 2 বছরের একটা সময় লাগবে। এইটা হচ্ছে জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর, এই বইটা। ঠিক আছে, এখানে যদিও প্রয়োজনীয় শর্টকাট বা ইয়ে দেওয়া আছে, কিন্তু মূলত এটা হচ্ছে লিখিত টাইপের পুরাপুরি সমাধান। এখানে কোনো মানে এমসিকিউ নাই, এটা পুরোপুরি লিখিত। আর এমসিকিউ এর বই হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ। এই এমসিকিউ কিন্তু এখানে বেসিক থেকে যাতে শিখতে পারে, তাই লিখিত নিয়মগুলো এখানে দিয়ে দেওয়া আছে। ক্লিয়ার, বুঝেছি? তো এই হলো বিষয়। আর যারা ক্লাস 9-এর নতুন পাঠ্যক্রমের বই চান, তারা ক্লাস 9-এর এই বইটা ইনফিনিটি গণিত, এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন, কারণ নতুন পাঠ্যক্রম থেকে কিন্তু রিসেন্ট পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাই সবাই এই ইনফিনিটি গণিত নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে খোঁজ করবেন। নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে বলবেন ইনফিনিটি গণিত বইটা আমি চাচ্ছি। 530 টাকা দাম বইটার। 3টা খণ্ড যোগ করে 530 টাকা, 3টা খণ্ড যোগ করে আপনাদের সবার কাজে লাগবে। তো আসেন আমরা তাহলে স্টার্ট করি আমাদের আজকের ক্লাস। তো সবাই সবাই যেহেতু আমরা রেডি হয়ে গেছি, আমরা তাহলে আজকে স্টার্ট করে দিতে পারি। দেখেন, আমরা শুরু করব হচ্ছে 46 বিসিএস থেকে, এবং ধারাবাহিকভাবে, আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে 46তম বিসিএস থেকে, সরি 36তম বিসিএস থেকে। ধারাবাহিকভাবে আমরা একেবারে 46তম বিসিএস পর্যন্ত আমরা কভার করব এক এক করে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? ওকে, আসেন। প্রথম কোশ্চেনটা 36তম বিসিএস এর একটা কোশ্চেন। কোশ্চেনটা একটু দেখেন। বলা হয়েছে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট ভ্যাট কত দিতে হবে? এটার একটু অ্যান্সার করেন সবাই, ধুমধাম করে সবাই অ্যান্সার করেন, একটু অ্যান্সার করেন সবাই। ওকে, আজকে আমরা সকল বিসিএস এর পাটিগণিত পোর্শনটা পুরোপুরি কাভার করে ফেলবো, মানে 36 থেকে 46 রিসেন্ট যতগুলো বিসিএস আছে সবগুলোরই আমরা কাভার করে ফেলবো। সবাই একটু অ্যান্সার করেন, ধুমধাম। আচ্ছা, একটু চেক করে নেই।
ওকে, ভেরি গুড, চমৎকার। এখানে একটা বিষয় হচ্ছে যে মিষ্টি কিনেছে যে 4 টাকা হারে ভ্যাট দিতে হয়েছে, 4 টাকা হারে। 4 টাকা হারে ভ্যাট দেওয়ার অর্থ হচ্ছে যে আমাকে প্রতি 100 টাকায় 4 টাকা ভ্যাট দিতে হচ্ছে। তো আমরা এইখানে যদি আমরা চিন্তা করি যে আমরা প্রতি কেজি এত টাকা দরে, কত টাকা দরে, 350 টাকা দরে, 350 টাকা দরে মানে কি 1 কেজির দাম হচ্ছে 350 টাকা নাকি? তাহলে কি হবে, এটার অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, মানে আমি এরকম করে সবাইকে সবাইকে সময় দিব। সময় সময় অনুসারে এটা আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের এই 36তম বিসিএস এর যে সমাধান আছে, এইটা আছে পেজ নাম্বার আছে 737 নাম্বার পেজে। যারা 737 নাম্বার পেজে 36তম বিসিএস এর কোশ্চেন আছে। আর এইটা আছে মূলত হচ্ছে 739 নাম্বার পেজে। 739 নাম্বার পেজে এই জিনিসটা আপনি দেখতে পাবেন, 739 নাম্বার পেজে। বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কোশ্চেনটা করে দিচ্ছি, ভালো করে বুঝেন। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদেরকে প্রতি কেজির দাম হচ্ছে 350 টাকা। তাহলে 1 কেজি মিষ্টির দাম কত? 1 কেজি মিষ্টির দাম কত একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নেন। 1 কেজি মিষ্টির দাম হচ্ছে 350 টাকা, 1 কেজির দাম হচ্ছে 350 টাকা। রাইট, বুঝছি। আচ্ছা, 350 টাকা। তাহলে আমি কিনলাম কয় কেজি? আমি কিনেছি হচ্ছে 3 কেজি। তাহলে 3 কেজি মিষ্টির দাম কত হবে? 350 ইন্টু 3 কেজি কিনেছি, তাহলে ইন্টু হচ্ছে 3, তাই না? 350 ইন্টু হবে হচ্ছে 3। তাহলে 350 গুণন 3 যদি আমরা দেই, তাহলে আসবে 3 শূন্য শূন্য, 3 5 এ 15, হাতে থাকলো 1, 3 3 9, আর একে হচ্ছে 10, মানে 1050 টাকা। তো এইখানে আমাদের আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 1050 টাকা। এখন 1050 টাকা আমাদের মোট আসলে মিষ্টির দাম পড়েছে, কিন্তু 4 টাকা হারে আমার আসলে ভ্যাট দিতে হচ্ছে। 4 টাকা হারে ভ্যাট দেওয়ার অর্থ হচ্ছে যে আমি 100 টাকায় আমরা ভ্যাট দিব। 100 টাকায় ভ্যাট হচ্ছে আমাদের হচ্ছে 4 টাকা। 100 টাকায় ভ্যাট কয় টাকা? 4 টাকা। তাহলে 100 টাকায় ভ্যাট যদি 4 টাকা হয়, তাহলে 1 টাকায় ভ্যাট কয় টাকা হবে? 4/100 টাকা, তাই না? একবারে ভেঙে ভেঙে করে দিচ্ছি। তাহলে 1050 টাকায় যেই ভ্যাটটা হবে, সেইটা ভ্যাটের পরিমাণ হবে 4 গুণন 1050 ভাগ হচ্ছে 100। তাহলে একের পরে এই শূন্য দুইটা যদি আমি কেটে দেই, 2 দিয়ে কাটলে আসবে 2, এখানে এখানে আসবে 5, 5 দিয়ে কাটলে এখানে আসবে 5 2 10, 5 একে 5, মানে 21 2 42 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে হচ্ছে 42 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এটার অ্যান্সার হবে হচ্ছে 42 টাকা। পারবো সবাই, তাই না? কোনো সমস্যা নাই, আমি মনে করি এটাতে সমস্যা হওয়ার কিচ্ছুই নাই। তাহলে আমরা আরেকটু যদি তাড়াতাড়ি করি, আপনি যদি মনে করেন যে না, আমরা তো এটা রিটেন নিয়মে করলাম, লিখিত নিয়মে করলাম, এটার কোনো শর্টে তাড়াতাড়ি করার সিস্টেম আছে কিনা? অবশ্যই শর্টে আপনি তাড়াতাড়ি করতে পারবেন। শর্টে তাড়াতাড়ি করতে পারবেন যদি বিষয়টা আপনি বুঝে থাকেন। আপনাকে বুঝতে হবে যে আপনাকে এইটা জিনিস আগে বুঝতে হবে যে 100 টাকায় আপনি 100 টাকায় আপনি হচ্ছে 4 টাকা। 100 টাকায় কয় টাকা আপনি আসলে ভ্যাট দিচ্ছেন বলেন তো? 4 টাকা। তো 100 টাকায় যদি আপনি 4 টাকা ভ্যাট দেন, তাহলে 350 টাকায় কয় টাকা ভ্যাট দিবেন? এইটা আপনি এইভাবে করে করতে পারেন যে 100 টাকায় আমি দিচ্ছি ভ্যাট হচ্ছে 4 টাকা, 4 টাকা ভ্যাট। তাহলে 1 টাকায় কত দিব? 350 টাকায় কত দিব? তাহলে 350 টাকায় দিব হচ্ছে 4 গুণন 350 ভাগ হচ্ছে 100। আমরা এইভাবে করেও চিন্তা করতে পারি, কারণ 350 টাকা হচ্ছে দরে, মানে এটা হচ্ছে 1 কেজির দাম, এটা হচ্ছে 1 কেজির দাম। তাহলে 1 কেজিতে আমি কয় টাকা ভ্যাট দিব? যে 100 টাকায় 4 টাকা দিই, 350 টাকায় দিব 4 × 350 ভাগ হচ্ছে 100। তাহলে 3 কেজিতে ভ্যাট কতগুলা দিব? এর সাথে আবার 3 গুণ হয়ে যাবে, শেষ কাহিনী এটাই। শূন্য শূন্য কেটে গেল, 2 2 গুণি 4, 5 2 গুণি 10, 5 7 যেহেতু 35, তার মানে 7 2 গুণি 14, 3 14 42। এইভাবে করেও চিন্তা করা যায়। আপনি যেভাবে করে চিন্তা করেন কোনো সমস্যা নাই, আলটিমেটলি অ্যান্সার একই আসবে। রাইট, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন দেখেন, খুবই চমৎকার। 2 নাম্বার কোশ্চেন অনেকে অনেক শর্টকাটে, আমরা অনেক সময় শর্টকাটে করি।
তবে 2 নাম্বার কোশ্চেনও আমি আমি যেহেতু আপনাদেরকে বলেছি আমি লিখিত নিয়মটা বা বেসিক নিয়মটাও শিখাই দিব, বেসিক বা লিখিত নিয়মটা শিখাই দিব, যেটা আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের একটা বিশেষত্ব হচ্ছে শর্টকাটের পাশাপাশি বেসিক নিয়মটাও দেওয়া, যাতে করে স্টুডেন্টরা বেসিক নিয়মটা ভালো মতো করে শিখে যায়। বেসিক নিয়মটা আসলে কি দেখেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ কোনো আয় কখনো বৃদ্ধি পাবে না? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার মনে হয় আমরা সবাই ছোট মোটো ভাবে করে সবার একটা জিনিস জানা, যে 25 থাকলে আমাদের 20 হয়, মানে যদি 25% বৃদ্ধি পায় তাহলে 20% আসলে হ্রাস করতে হয়, তাই না? এরকম এরকম একটা আমাদের জিনিস জানা আছে। তো জিনিসটা 25 25 বাড়লে 20 কমাতে হয়, 20 কমলে 25 বাড়াতে হয়, এরকম একটা আমাদের কিন্তু কনসেপ্ট মুখস্থ থাকে। কিন্তু আমরা যদি একেবারে বেসিক নিয়মে যদি করার চেষ্টা করি, বেসিক নিয়মটা হচ্ছে এরকম, দেখেন ভালো করে বুঝেন। আমাকে বলছে তেলের মূল্য হচ্ছে 25% বাড়ছে। আপনি নিজেই বলেন, তেলের মূল্য 25% বাড়ছে মানে কি? তেলের পূর্ব মূল্য যদি আমি 100 টাকা ধরি ধরি তেলের পূর্ব মূল্যটা হচ্ছে 100 টাকা। পূর্ব মূল্যটাকে যদি আমি 100 টাকা ধরি, তাহলে 25% বাড়লে, 25% যেহেতু বেড়েছে, তাহলে বর্তমান মূল্য মানে 25% বাড়ার পরে মূল্য কত হয়েছে? 25% বাড়লে 100 টাকায় তো 25% বাড়ছে, মানে কি 100 টাকায় 25 টাকা বাড়ছে, তার মানে কি 125 টাকা হয়েছে, তাই না? 125 টাকা হয়েছে। এখন দেখেন, আপনার যে 125 টাকা বেড়ে যে 125 টাকা হলো 100 টাকার জিনিস, কিন্তু আমি বলতেছি তেলের ব্যবহার আমাকে কমাবো, যাতে করে তেল বাবদ আমার যে খরচটা আছে সেটা যাতে না বাড়ে। মানে তেলের দাম তো 100 টাকারটা 125 টাকা হয়েছে, এবার আমি ব্যবহার কমাবো, মানে তেলটা ইউজ করা কমাই দিব। কতটুকু ইউজ করা কমাবো? এখন দেখেন, আমি যেহেতু এখন 100 টাকার জিনিস 125 টাকা হয়েছে, তাহলে সেই 125 টাকায় আমার যদি আবার 100 টাকাই আমাকে ব্যয় করতে হয়, তাহলে 125 টাকায় 125 টাকায় আমাদের ব্যবহার কতটুকু কমাতে হবে? তেলের ব্যবহার কতটুকু কমাতে হবে আপনারা একটু বলেন। 125 টাকা থেকে যদি 100 টাকায় আসতে হয়, তাহলে 125 টাকায় ব্যবহার কমাতে হবে কত? ব্যবহার কমাতে হবে 25 টাকা। বুঝছেন? কারণ আগে তো ছিল 125, আমি তো চাই যে ওই যে প্রথমে তো 100 ছিল, দাম বেড়ে তো 125 হয়েছে, আমি তো চাই যাতে আবার 100 টাকাই খরচ হোক। তাহলে 125-এর জায়গায় কি 25 মাইনাস করলেই তো 100 আসে। তাহলে 125 টাকায় ব্যবহার কমাইতে হবে কত? 25 টাকা। আমার চাইছে শতকরা কত কমাতে হবে, তাহলে 125 টাকা কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কমাতে হবে, তার মানে উপরে যাবে 25, নিচে আসবে 125। শতকরা যেহেতু বলেছে, আমি 100-র মধ্যে আমরা হিসাব করব, তাই 100ই ব্যবহার কমাতে হবে হচ্ছে 25 গুণন 100 ভাগ হচ্ছে আমাদের 125। 25 একে 25, 5 25-এ 125, তার মানে 5 একে 5, 5 20-এ হচ্ছে 100, তার মানে 20 টাকা। শতকরা 20 টাকা মানে 20% আসলে আমাদেরকে ব্যবহার কমাতে হবে। হ্যাঁ, মোটের উপর ব্যবহার আমাদেরকে 20% কমাতে হবে, মানে খ নাম্বারটা আমাদের অ্যান্সার, তাই না? বুঝছি না? ওকে। এইভাবে করে এইভাবে করে যখন আমরা অঙ্ক করব, বেসিক যখন বুঝে বুঝে আমরা অঙ্ক করব, তখন কি হবে? তখন জিনিসগুলো একবারে ক্লিয়ার হবে। হ্যাঁ, জিনিসগুলো একবারে ক্লিয়ার হবে যে এইটাই হচ্ছে আমাদের রিটেন পদ্ধতি। আমরা এমসিকিউ এর জন্য অনেক সময় আমরা কি করি, এমসিকিউ এ যেই কাজটা করি, যে একটা আমরা শর্টকাট ব্যবহার করি এমসিকিউ এর জন্য। সেই শর্টকাটটা কি? এমসিকিউ এর জন্য আমরা একটা শর্টকাট ব্যবহার করি। সেই শর্টকাটটা হলো এরকম, যে আমাকে কতটুকু বৃদ্ধি বা হ্রাস করতে হবে। এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে তেলের ব্যবহার মানে ব্যবহার কত হ্রাস বা বৃদ্ধি করতে হবে, ব্যবহার হ্রাস বা বৃদ্ধি, এইটার পরিমাণ যদি আমরা বের করতে চাই, তাহলে উপরে যাবে হ্রাস অথবা বৃদ্ধি, ডিভিশন আসবে 100, আহ, এখানে প্লাস মাইনাস হ্রাস অথবা বৃদ্ধি। আচ্ছা, এটা একটু বুঝাই দেই, এখানে এখানে একটু আমি বুঝাই দেই। যদি আপনার দাম বাড়ে, যেমন এইখানে দামটা কি হয়েছে? বাড়ছে। তাহলে দাম যদি বাড়ে, তাহলে যতটুকু যদি বৃদ্ধি পায়, তাহলে এখানে আমাদের আসবে বৃদ্ধি, ডিভিশন 100 প্লাস হচ্ছে যতটুকু বৃদ্ধি পাইছে সেইটা, ইন্টু আসবে হচ্ছে আমাদের 100। এটা হচ্ছে আমাদের নিয়ম, ইন্টু হবে হচ্ছে 100। তাহলে এতটুক ব্যবহার আমাদেরকে হ্রাস করতে হবে। এখানে ব্যবহার এতটুকু হ্রাস করলে আমাদের আসলে
মানে ব্যবহার হ্রাস করলে আসলে দাম আসলে বাড়বেও না কমবেও না। কিন্তু যদি দামটা কি হয়, দামটা যদি হ্রাস পায়, তাহলে হ্রাস পেলে হ্রাস ডিভিশন 100 মাইনাস হচ্ছে হ্রাস ইনটু আসবে এখানে 100, তাহলে এতটুক ব্যবহার আসলে আমাদেরকে বৃদ্ধি করতে হবে। তাহলে ব্যবহার আমাদের বৃদ্ধি করতে হবে। এরকম জিনিসটা একটু বুঝাই বলি। দেখেন এইখানে যে কোশ্চেনটা বলছে, এখানে কি তেলের দাম কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পাইছে। যদি বৃদ্ধি পায় তাহলে উপরের অঙ্কটা যে কতটুকু বৃদ্ধি পাইছে, অ্যান্সার হচ্ছে 25 টাকা বৃদ্ধি পাইছে। ইনটু হচ্ছে 100, সূত্রের মধ্যে 100 আছে, ভাগ আমাদের 100 প্লাস বৃদ্ধি, 100 প্লাস বৃদ্ধি মানে 100 প্লাস 25 মানে 125, 25 একে 25, 5 25 125, 5 একে 5, 5 20 100, তার মানে 20% আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার? এইটাই ছিল আমাদের অ্যান্সার, রাইট? আচ্ছা, ওকে, এইবার এবার চলে আসেন, এবার চলে আসেন দুটি সংখ্যার গুণফল। এটাও 36তম বিসিএস এ আসা কোশ্চেন। আজকে আমরা সব বিসিএস এ আসা কোশ্চেন একবারে ধরে 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 সলভ করব। আপনারা যারা একেবারে বেসিক থেকে যদি কোনো কোর্স করতে চান, এই সপ্তাহে যেই কোর্সটা শুরু হয়েছে সেই কোর্সটাই করেন। এই বছরে একমাত্র বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, শর্টকাট থেকে লিখিত পর্যন্ত সবকিছু কভার করার একমাত্র কোর্স যেটা শুরু হয়েছে। আপনার এইটার ইয়েতেও দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, যারা এখনো ভর্তি হন নাই হয়ে যাইতে পারেন। প্রায় 3,500 স্টুডেন্ট এখন পর্যন্ত ক্লাস করছে। তো প্রতিদিনই 100-150 স্টুডেন্ট ভর্তি হচ্ছে নতুন করে। তবে যত আগে ভর্তি হবেন তত লাইভ ক্লাসগুলো বেশি করতে পারবেন, যেহেতু এই সপ্তাহে শুরু হয়েছে, ভর্তি হয়ে যেতে পারেন। ওকে, দেখেন বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 3,380, গসাগু 13 হইলে সংখ্যা দুটির লসাগু কত? এটা ডেফিনেটলি সবচেয়ে সহজ অঙ্কের মধ্যে একটা, যে দুটি সংখ্যার আমাদের আছে গুণফল দেয়া। তো আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল, আমরা এখানেই লিখি যে দুটি সংখ্যার কম দেখা যাচ্ছে এটাতে, আমরা কালো দিয়ে লিখি, দুটি সংখ্যার গুণফল সমান, আমরা জানি লসাগু আর গসাগু এর গুণফল। দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু আর গসাগু এর গুণফল। ঠিক আছে, মানে এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে বোঝায় আপনাকে, আপনাকে মনে করেন আমি বললাম, এটা বলতে কি বোঝায় এটা একটু আমি বুঝাই দিই। মনে করেন আপনাকে আমি বললাম যে 8 এবং, ধরেন আপনাকে আমি বললাম দুইটা আপনার কাছে সংখ্যা আছে, সেই সংখ্যাটার একটা হচ্ছে 8 আর একটা মনে করেন 10। তো আপনি 8 আর 10-এর আপনি লসাগু যদি করেন, 8 আর 10-এর 2 দিলে 4, এখানে আসে 5, তার মানে 8 আর 10-এর লসাগু হচ্ছে 2। 8 আর 10-এর যদি আপনি সরি লসাগু যদি করেন, তাহলে লসাগু আসতেছে 4 5 20 দ্বিগুণে হচ্ছে 40। আপনি যদি গসাগু করেন, গসাগু করলে আসবে হচ্ছে 2, তাই না? এই যে 2 যে আছে 2 লসাগু করলে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এর লসাগু করলে হচ্ছে 40, গসাগু করলে হচ্ছে 2। আপনি লসাগু আর গসাগু গুণ করেন তো, 40 আর 2 গুণ করলে কত হয়? 80। আবার দেখেন এখানে যে সংখ্যা দুটো আছে, 8 আর 10 গুণ করলে কত হয়? 80। এই জিনিসটাই আসলে বিষয়, যে লসাগু আর গসাগু গুণ করলে যত হবে, সংখ্যা দুটো গুণ করলেও তত হবে। এটা হচ্ছে আমাদের সিস্টেম, এটা হচ্ছে আমাদের মানে নিয়ম। দুটি সংখ্যা লসাগু আর গসাগু গুণ করলে যত হবে, সংখ্যা দুইটা গুণ করলেও তত হবে। তো এইখানে দেখেন সংখ্যা দুইটার যে আমাদের গুণফল দেওয়া আছে 1380, তার মধ্যে গসাগু দেওয়া আছে হচ্ছে 13। তার মানে আমরা বলেই দিতে পারি যে লসাগু আর গসাগু যে আছে, লসাগু আর গসাগু যে আছে, এদের দুইজনের যে গুণফল সেটাই হচ্ছে আমাদের 1380। কারণ সংখ্যা দুইটার গুণফল মানেই তো লসাগু আর গসাগু এর গুণফল। যেহেতু গসাগু অলরেডি আমাদের 13 দেওয়া আছে, তাহলে লসাগু ইন্টু 13 সমান হচ্ছে 1380। তাহলে এখান থেকে আমরা লসাগু পাবো, এখান থেকে লসাগু আমরা পাবো 1380-কে আমরা যদি 13 দিয়ে ভাগ করি যত হবে। এখন 1380-কে আপনি এইভাবে করে কাটাকাটি করে ভাগ করতে পারেন। হ্যাঁ, আপনি এইভাবে করে মনে মনে ভাগ করতে পারেন যে আমি আমি তো কাটাকাটি করতে পারি, সমস্যা নেই। 13-কে 13, 13 দুগুণে 26, 3 13 39, তো 33-কে পার করে গেছে। তা 13 দুগুণে 26, তাহলে 26 যদি হয়, তাহলে 33 থেকে 26 বাদ দিলে কত হয়? 33 থেকে 26 বাদ দিলে 7, 7 আর 8 মিলে 78। তাহলে 6 13 হচ্ছে 78। আর এইখানে আবার একটা শূন্য আছে, তার মানে এখানে একটা শূন্য বসবে, তার মানে 260 হবে আমাদের অ্যান্সার, তাই না? এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে হচ্ছে 260। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? বুঝতে পারছি?
মানে এখানে আমাদের আলো আলো অনেক, তো সেই জন্য আমি ফার্স্টে সানগ্লাসও পরেছিলাম আলো টালোর জন্য। সানগ্লাস পরেও ক্লাসটা নেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, আমি এই ক্লাসটি করছি না কারণ আমি কাজ করছি, কিন্তু কমেন্ট করতে আসছি কারণ আপনার মেয়ে সুস্থ হয়েছে কিনা, এখন কি অবস্থা স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মেয়ে এখন সুস্থ আছে। ওকে, ঠিক আছে, আসেন। এইবার 36তম বিসিএস পরীক্ষায় এইবার একটা বর্গমূল এসছে। তো বর্গমূল যে এসছে, এই বর্গমূল করার জন্য আপনাকে বলা হয়েছে যে বর্গমূল করতে, এখানে যে বর্গমূলটা করতে দিয়েছে যে রুট 15 দশমিক 15.6025, এটার বর্গমূল কত? আচ্ছা দেখেন, ভালো করে শিখে নেন। রুট 15 দশমিক, মানে এইটা অন্যতম কঠিন বর্গমূল, যেই বর্গমূলটা আপনাদের আসছে। এবং মজার ব্যাপার, লাস্টে 2 পাঁচ আছে, কিন্তু অপশনের মধ্যে সবগুলাতেই লাস্টে 5 আছে। তো অন্যতম কঠিন একটা বর্গমূল আসছে। এই বর্গমূলটা পারার জন্য একটা বড় ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই টাইপের বর্গমূল পারার জন্য। কিন্তু আমি বেসিক নিয়মটা শিখাই দিব। আমি আশা করি বেসিক নিয়মটা যদি আপনি শিখে যান, মানে বেসিক নিয়মটা শিখাই দিব। তো এখন ক্লাস করে যারা কম সময়ে বেসিক নিয়মটা শিখে যাবেন, তাদের জন্য আপনাদের উপকার হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, দেখেন, খেয়াল করেন। ওকে, আচ্ছা, এটার বেসিক নিয়মটা হচ্ছে এরকম যে আপনি 15.6025 এটা লিখবেন আগে। 15.6025 আগে লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আপনি এইভাবে করে একটা টান দিবেন। টান দিবেন, দেখেন আমি বেসিক নিয়মটা শিখাই দিচ্ছি, ভালো করে মনোযোগ দেন। এরকম, এখানে মনে রাখতে হবে বেসিক নিয়ম তো আমি বললাম যে ইটসেলফ একটা 1 ঘন্টার মানে ক্লাস হওয়ার কথা, কিন্তু সেটাকে আমি 5 মিনিট বা 10 মিনিটে করতে গেলে একটু আপনাদের মনোযোগটা বেশি দিতে হবে, যাতে করে এটা শিখার একটু পলিসি তৈরি হয় যে হ্যাঁ আপনি শিখতে পারতেছেন, একটা 1 ঘন্টার জিনিস 10 মিনিটে শিখতে পারতেছেন। দেখেন, তো আপনি প্রথমে করবেন কি, যে এই দশমিক থেকে আমাদেরকে জোড়া মিলাইতে হয়। মানে দশমিক থেকে বাম দিকে জোড়া মিলাইলে এই দুইটা মিলে এক জোড়া, এখানে এই দুটা মিলে এক জোড়া, এই দুটা মিলে এক জোড়া। যদি জোড়া না থাকতো, যদি এখানে জোড়া না থাকতো, মনে করেন ডান পাশে যদি জোড়া না থাকতো, আমি শূন্য বসাই দিয়ে জোড়া নিতাম। মানে যেমন আপনার যদি এরকম থাকতো যে ধরেন 3, 4, 5.721, তাহলে দশমিক থেকে ডান পাশে জোড়া মিলাইলে এটা জোড়া, কিন্তু এই পাশে জোড়া নাই, তাহলে একটা শূন্য দিয়ে জোড়া মিলাইতাম। এই পাশে জোড়া মিলছে, কিন্তু এর জোড়া নাই, এর জোড়া নাই মানে 0, 3 বা 3 আমরা চিন্তা করতাম। বিষয়টা এরকম, মানে জোড়া যদি না থাকে, দশমিক থেকে বাম দিক থেকে জোড়া মিলাইতে হয় দশমিকের, মানে পূর্ণ সংখ্যার ডান পাশ থেকে শুরু করতে হয়, ডান পাশ থেকে বাম দিকে যাইতে হয় পূর্ণ সংখ্যার। আর দশমিক সংখ্যার বাম দিক থেকে ডানে যাইতে হয়। অ্যাকচুয়ালি দশমিক থেকে শুরু হয় জোড়া মিলানো, এটা আমাদের মাথায় রাখতে হয়। জোড়া মিলানো শুরু হয়, জোড়া মিলানো শুরু হয় আপনার হচ্ছে কি কি থেকে বলেন তো? জোড়া মিলানো শুরু হয় হচ্ছে আমাদের দশমিক থেকে। তাহলে এখানে তো জোড়া মিলানো নিয়ে কোনো সমস্যা নাই, জোড়া এখানে মিলেই আছে। আচ্ছা, জোড়া মিলানোর বিষয়টা আসলে এইরকম। জোড়া যদি না মিলতো তাহলে কিরকম হইতো জিনিসটা আমি একটু পরে বলি, হ্যাঁ আগে বিষয়টা বুঝেন। এখন এখানে আছে 15, আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করবেন যে 2 এর বর্গ করলে 4, 2 2 এ 4, 3 আর 3 গুণ করলে হয় 9, 4 আর 4 গুণ করলে 16। আপনি ওই যে ভাগের ক্ষেত্রে যেমন পার করে যাওয়া যাবে না, এই বর্গমূলের ক্ষেত্রেও আমরা শুধু নিতে পারবো 2 এর বর্গ, 3 এর বর্গ, 4 এর বর্গ, কিন্তু পার করে যাওয়া যাবে না। 4 এর বর্গ 16, তো 15কে পার করে গেছে। তাহলে আমরা 3 এর বর্গ নিব। 3 এর বর্গ কত হবে বলেন তো? 9। বুঝেন নাই? কারণ 4 এর বর্গ এখানে যদি 4 লিখি তাহলে তো এখানে 16 হবে, সেটা তো পার হয়ে যাবে, সেটা আমি নিতে পারবো না। এটা এখন কি করব? এটা এখন টান দিলাম, টান দিলে কি হবে? টান দিলে এবার আমাদের, হ্যাঁ স্যার আপনার কি চাকরির জন্য শুধু ম্যাথ বই আছে? চাকরির জন্য আছে না বেসিক টু ম্যাজিক ম্যাথ, বেসিক টু ম্যাজিক ম্যাথ, জব রিটেন, ম্যাথ এক্সপেক্টর, একটা রিটেনের একটা হচ্ছে বেসিক থেকে মানে শর্টকাট লিখিত নিয়ম বা বেসিক নিয়ম সব আছে বেসিক টু ম্যাজিক ম্যাথে। ওকে, তাহলে দেখেন এখন কি করব, বিয়োগ করব। 15 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আসে 6। এবং আপনি দেখেন এইখানে তো দশমিক আছে, তার মানে আমরা তো এক জোড়া নিচে নামাবো। আমাদের ওই যে ভাগের সময় যেমন একটা নিচে নামাইতে পারতাম বিয়োগ করার পরে, আর বর্গমূলের সময় এক জোড়া নিচে নামাইতে পারবো, সেই জন্য জোড়া দেওয়া, এই জোড়াটা আমি নিচে নামাইতে পারবো, মানে 6 শূন্য নিচে নামাইতে পারবো।
কিন্তু যেহেতু আমি দশমিকে ক্রস করছি তাই এখানে একটা আমরা দশমিক দিব, কারণ দশমিককে আমরা ক্রস করছি তাই আমরা দশমিক দিব। নিয়মটা ভালো করে বুঝেন। বুঝছি? আচ্ছা, এখন দেখেন এখানে যে 3 আছে, তিনের দ্বিগুণ, তিনের দ্বিগুণ এখানে বসাবো, মানে এখানে যত থাকবে তার দ্বিগুণটা এখানে বসাবো। বসালাম। এইবারকার এই জিনিসটা হচ্ছে ক্রিটিক্যাল কাজ। কি ক্রিটিক্যাল কাজ ভালো করে বুঝেন। এখন আপনাকে এমন একটা ডিজিট এই জায়গাতে বসাইতে হবে, সেই ডিজিটটা আবার এখানেও বসাইতে হবে, এই ডিজিটটা এখানেও বসাতে হবে, এখানেও বসাতে হবে। সেই ডিজিটটা দিয়েই আবার আপনার পুরাটাকে গুণ করতে হবে। মানে কি ব্যাপারটা বুঝেন। মনে করেন আপনি এখানে 1 দিলেন, তাহলে আপনাকে 61কে 1 দিয়ে গুণ করতে হবে। 61 আর 1 গুণ করলে কি হয়? 61 হয়। কিন্তু আমার এখানে আছে 660। আপনি যদি এখানে 2 বসান, তাহলে 62কে 2 দিয়ে গুণ করতে হবে। 62কে 2 দিয়ে গুণ করলে 124, আমার আছে 660। এরকম করে করে যাইতে হবে। এখানে যদি 3 বসাই, 3 দিয়ে গুণ করতে হবে। 3 তিরিকা 9, 3 6 18, 189 হয়। 4 দিয়ে গুণ করলে 4 4 16, 6 4 6 24, 256 হয়। এরকম করে করে আমাদেরকে যেতে হবে। তো আপনি একটা জিনিস গেস করবেন আগে, মানে এইটা জিনিস, এই অঙ্কটা করার ক্ষেত্রে আপনার গেসিং পাওয়ারটা একটু ভালো থাকতে হবে। গেসিং পাওয়ার কেন ভালো থাকতে হবে, কিভাবে করে আমি একটু বুঝাই। এখানে যদি 1 দিই, 1 দিয়ে গুণ করলে 61 হয়। আপনি দেখেন 61-র পরে যদি আমরা একটা শূন্য বসাই, তাহলে হয় 610। এটা কিন্তু তার চেয়েও বেশি। তার মানে এইটা সর্বোচ্চটা নিলেও এটার কাছাকাছি যাচ্ছে। মানে আমি যদি 9 নেই, 9 দিয়ে গুণ করলে, 69কে 9 দিয়ে গুণ করলে এইটার নিচে মানে কাছাকাছি থাকতে পারে। 8 দিলেও অনেক কম হবে বলে মনে হচ্ছে। এটা একটু গেস করতে পারতে হবে। আমরা আরো 2-1টা প্র্যাকটিস করলে আমাদের জন্য সুবিধা হইতো। মানে আপনি যদি এখানে মনে করেন, আপনি নিজে নিজে একবার যদি নিয়ে দেখেন, যে মনে করেন 6-এর পরে যদি 5 দেই, আবার 65-কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 6 30, আর 2 হচ্ছে 32, মানে 325 আসে। এটাও অনেক কম। তা আলটিমেটলি আপনি 8 দিয়েও যদি করেন, 8 দিয়ে করলে 8 8 64, আর 6 8 48, 48 আর 6 হচ্ছে আমাদের 54, এখনো অনেক কম। তার মানে লাস্ট আমি সর্বোচ্চ নিতে পারবো কি? 9 নিতে পারবো। 9 দিয়ে যদি গুণ করি, 9 9 81, 6 9 54, 54 আর 8 যোগ করলে হচ্ছে 62। আপনার এইটাও কম আছে, তার মানে আমি সর্বোচ্চ তো 9, 9-এর চেয়ে তো আর আপনি বেশি নিতে পারবেন না। তাহলে আস্তে আস্তে হচ্ছে 9 9 81, আর 6 9 54, 54 আর 8 হচ্ছে আমাদের 62। তাহলে এইখানে বিয়োগ করলে আমাদের আস্তে আস্তে হচ্ছে এখানে 9, এইখানে চলে আসতেছে হচ্ছে আমাদের 3, আর এক জোড়া যে নিচে নামাইতে পারবো, এক জোড়া হচ্ছে 2 আর 5 আমরা নিচে নামাইতে পারবো। ঠিক আছে, 2 আর 5 আমরা নিচে নামাইতে পারবো। এখন এখন আমি আবার এর ডাবল করব। এই একই কাজ আবার করব, যে 39-এর ডাবল হচ্ছে, 39-কে দ্বিগুণ করলে হয় 78। আমি আবার এখানে ডাবল করলাম। আপনি এইখানে এইবার বেসিকটা আরেকটু ক্লিয়ার হবে, আমি একটু বলি। এইবার বেসিকটা আরেকটু ক্লিয়ার হবে। এইবার আবার এইখানে এমন একটা ডিজিট বসাবো, সেই ডিজিটই আবার এখানে বসাবো, সেটা দিয়ে এখানে গুণ করে মানটা বসাবো। ভালো করে বুঝেন, আপনি তাহলে বেসিকটা ক্লিয়ার হবে। আপনি চিন্তা করেন, এখানে যদি আপনি 1 বসান, তাহলে 1 দিয়ে গুণ করলে কি হয়? 781। কিন্তু আপনার আছে কত এখানে? 3900। আপনি একটু জিনিসটা চিন্তা করেন তো, 781 কার কাছাকাছি? 800-র কাছাকাছি। 3900 কার কাছাকাছি? 4000-এর কাছাকাছি। 800-র কত গুণ? 4000। 800-র হচ্ছে 5 গুণ, 5 8 40, যেহেতু 4000। তার মানে এটা 5-এর আশেপাশে হইতে পারে। আপনি কি সেই জন্য 5 দিয়ে গেস করা শুরু করবেন? 1 দিয়ে চিন্তা করে আপনি কিন্তু গেস করতে পারবেন। আপনি যদি এখানে 9 দেন, তাহলে মানে এইটার এখানে 9 দিলে, 9 দিয়ে গুণ করলে 8 9 72, অনেক বেশি হয়ে যায়। আপনি প্রত্যেকটা লাইন আপনাকে গুণ করার প্রয়োজন নাই। এটা একটু গেস করা শিখতে হবে, যে হ্যাঁ আমি যদি এখানে 5 দিই, 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25-এর 5, হাতে থাকলো হাতে থাকলো হচ্ছে 2, 5 8 40, আর 2 হচ্ছে 42, হাতে থাকলো 4, আমাদের হচ্ছে 5 7 35, আর 4 হচ্ছে 39। এই যে 3925 মিলে গেছে। তার মানে এখানে যদি 5 দিই, এখানেও আমরা যদি 5 দিই, তাহলেই আমাদের 3925 মিলে যাবে। তো এই কাজটা আমাদেরকে আসলে করতে হবে। ঠিক আছে, তার মানে 3.95 এই জিনিসটা, এইটা বললাম। আমি একটা অঙ্ক একেবারে কঠিন অঙ্কটা করে দিলাম জন্য আপনাদের অনেকের কাছে এই বিষয়টা ক্লিয়ার নাও হতে পারে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার হওয়ার জন্য একবারে বর্গমূলের একবারে দীর্ঘ ক্লাস দেওয়া আছে 1 ঘন্টার। আপনারা একটু কষ্ট করে দেখেন, নর্মাল নর্মালের বর্গমূল কেমনে করে, এই ধরনের বর্গমূল কেমনে করে, শর্টকাটে কিভাবে করে করে, একটু ওইটার 1 ঘন্টার যে জিনিসটা দেওয়া আছে, তো সেটা কিন্তু করে ফেলবেন আর কি। হ্যাঁ, সেটা সেটা আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, ওকে। আসেন এরপরের কোশ্চেন। এরপরের কোশ্চেন হচ্ছে 2-এর কত শতাংশ 8 হবে? 2-এর কত শতাংশ 8 হবে? হ্যাঁ,
2 এর কত শতাংশ 8 হবে? তাহলে এই যে 2 এর কত শতাংশ 8 হবে এটা যদি আমরা বলি, তাহলে প্রথমত আমরা যদি এটার শর্টকাট নিয়ম বলি, শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম। আমার আমাদের ওই যে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ে একটা জিনিস দেখতে পাবেন, এটার শর্টকাট নিয়ম একটা অসাধারণ শর্টকাট দেয়া আছে, যে যখন আপনার কোনো কিছু শতাংশ বের করতে বলবে, কত শতাংশ, এত এর এত কত শতাংশ, তখন বলেছি আমরা যার পরে এর থাকবে সেটা থাকবে নিচে, যার পরে এর থাকবে কথাটা সেটা থাকবে নিচে, এর বাদে যে জিনিসটা থাকবে সেটা থাকবে উপরে, এবং তাকে আমরা 100% দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 2 কে 2, 4 দ্বিগুণে যেহেতু 8, তার মানে 400% হচ্ছে আমাদের অ্যান্সার। কত শতাংশ? অ্যান্সার হচ্ছে 400%। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 400% বা 400%। কত কত শতাংশ? অ্যান্সার হচ্ছে 400%। এটা আমাদের শর্টকাট দেয়া আছে। তাহলে আমরা এইবার এবার যদি আমরা একটু বেসিক করি, যে 2 এর কত শতাংশ 8 হবে, নাকি কি লিখছে? 2 এর কত শতাংশ 8 হবে, এটা আমরা কিভাবে করব? এটা করার যেটা সিস্টেম হবে সেটা হচ্ছে যে ধরি ধরি ওই যে যারা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন, এই সপ্তাহে যে পেইড ব্যাচটা শুরু হয়েছে, তারা যারা আছেন, আপনাদেরকে এই অঙ্কটা করিয়েছি না? একটু আমাকে বলেন, এই টাইপের অঙ্ক আপনার পারার কথা না? প্রত্যেকদিন তো একটা বা দুইটা করে টাইপ খালি করাচ্ছি, যাতে করে বেসিক থেকে অ্যাডভান্স পুরোটা কাভার হয়। তো তারপরে কিন্তু না পারাটা উচিত না, প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু কাভার হয়ে যাচ্ছে। এবং আপনাদের একটা টপিকের উপর, পুরা শতকরা টপিকের উপর শুক্রবার, হ্যাঁ শুক্রবার সারাদিন পরীক্ষা দিবেন, এবং সেটার সলভ আমরা এখানে দিব আর কি। ওকে, ধরি 2 এর 2 এর ক শতাংশ, মানে ক শতাংশ মানে ক পার্সেন্ট ইকুয়াল 8। ধরি 2 এর ক পার্সেন্ট হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। 2 এর কত শতাংশ 8 হবে? ধরি 2 এর ক পার্সেন্ট হচ্ছে আমাদের 8, ঠিক আছে? আচ্ছা, 2 এর, তার মানে 2 এর মানে গুণন ক পার্সেন্ট মানে ক ভাগ 100 ইকুয়াল হচ্ছে আমাদের 8। আমরা যদি এইখান থেকে ক এর মান বের করতে চাই, তাহলে 8 গুণন হবে 100 ভাগ হচ্ছে 2। কেন? কারণ 100টা ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ হবে, এখানে গুণ আকারে আছে, এই 2 গেলে ভাগ হবে। তার মানে 2 কে 2, 4 দ্বিগুণে 8, তার মানে হবে 400। ক্লিয়ার? তার মানে ক এর মান হবে হচ্ছে আমাদের 400। আলহামদুলিল্লাহ পারি স্যার, জি স্যার পারবো স্যার। ওকে, তাহলে এগুলো কিন্তু বিসিএস এ কোশ্চেন আসছে, তাই না? বিসিএস এর এই কোশ্চেন, তাহলে আমাদের এটা লিখিত নিয়ম বা বেসিক নিয়ম। আর যদি আপনি 2 সেকেন্ডে করে ফেলতে চান, তাহলে আমার শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করবেন, যে যার পরে এর থাকবে সেটা থাকবে নিচে, অপর সংখ্যাটা থাকবে উপরে, কিন্তু দিব 100%। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো পারবো স্যার। ওকে, ভেরি গুড, সুন্দর। আমরা শুধু বিসিএস এর কোশ্চেন করতেছি। তাহলে 36 বিসিএস এর কোশ্চেন শেষ। এইবার চলে আসতেছি আমরা 37 বিসিএস এর কোশ্চেন। 37 বিসিএস এর কোশ্চেন আপনি পাবেন আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ে। 36 বিসিএস এর আগে 37 বিসিএস আছে, মানে 37 বিসিএস কোশ্চেনের এটা পাবেন পেজ নাম্বার 734 নাম্বার পেজে। ঠিক আছে, 734 নাম্বার পেজে আপনি এই টাইপের কোশ্চেন গুলা পাবেন। তো আসেন, আপনার প্রথম যে কোশ্চেনটা এখানে যেটা দেওয়া আছে, যে 261টি আম তিন ভাইয়ের মধ্যে, তিন ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের মধ্যে কি 1:3, 1:5 এবং মানে 1/3 অনুপাত 1/5 অনুপাত 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাইটি কতটুকু আম পাবে। আচ্ছা, এইটা প্রথমত আমি একটা জিনিস বলি, একটা যে কোনো এরকম ভগ্নাংশ অনুপাতে যখন থাকে, এইরকম ভগ্নাংশ অনুপাত যখন থাকে, তখন এই অনুপাতে অঙ্কগুলা করাটা ডিফিকাল্ট হয়। আমাদের নিয়মটা হচ্ছে যে কোনো ভগ্নাংশ অনুপাতটাকে একটা সরল অনুপাতে আপনি মানে ভাগ করে ফেলবেন। কিভাবে করে ভাগ করবেন? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এদের যে হরগুলা যেগুলো আছে, হরের আপনি লসাগু করবেন। হরের লসাগু, বলেন তো 3, 5 আর 9 এর লসাগু কত হবে? আপনি তো দেখেই বুঝতে পারতেছেন যে 5, 9, 45। আচ্ছা, 3, 5 আর 9 এর লসাগু করেন, 3, 5 আর 9 এর লসাগু করেন নর্মালি, যে 3 দিয়ে যদি কাটেন 1, 5, এখানে 3 আসে, আর তো যায় না, 3, 5 15, 3, 15 হচ্ছে 45, 45 হচ্ছে লসাগু। এই 45 দিয়ে সবগুলাকে আপনি গুণ করবেন, সবগুলোকে আপনি গুণ করবেন, নিয়ম হচ্ছে এটা। তাহলে আপনার সবগুলোকে আপনি গুণ করে দিবেন, এটাকেও 45 দ্বারা গুণ করবেন। তাহলে আপনি যদি এইটাকে আপনি যদি পূর্ণতে আনতে চান, তাহলে একেও আপনি কি দ্বারা গুণ করবেন বলেন? 45 দ্বারা। একেও কত দ্বারা গুণ করবেন বলেন তো? 45 দ্বারা। একেও কত দ্বারা গুণ করবেন? এটাই কিন্তু লিখিত নিয়ম, 45 দ্বারা গুণ করবেন, এটাই শর্টকাট নিয়ম, এটাই লিখিত নিয়ম, সমস্যা নাই।
45কে এখন 3 দ্বারা ভাগ করলে কি হয়? 45কে 3 দিয়ে ভাগ করলে 3 15 45 অনুপাত। 45কে 5 দিয়ে ভাগ করলে 9, 5 9 45, 45কে 9 দিয়ে ভাগ করলে 5। তার মানে এইখানে যে অনুপাতটা ছিল 1/9 অনুপাত 1/5 অনুপাত 1/9, সরি 1/3 1/5 1/9, এই অনুপাতটা মানেই হচ্ছে 15:9:5। এই জিনিসটা আগে আমাকে বুঝতে হবে। ক্লিয়ার? বুঝেছি? অনুপাতটা বুঝেছি। মানে অনুপাতটাকে আপনি সরল অনুপাতে করলে আমাদের জন্য সুবিধা হয়, অনুপাতটাকে চেঞ্জ না করলে যে সমস্যা আছে তা না। তবে যে কোনো ভগ্নাংশ অনুপাতকে আপনি সরল অনুপাতে এইভাবে রিপ্রেজেন্ট করে ফেলবেন, যে পুরা জিনিসটা যেটা থাকবে সেই জিনিসটাকে দিয়ে আপনি গুণ করে দিবেন, মানে লসাগুটা দিয়ে গুণ করে দিবেন। এখন দেখেন, তার মানে এখন আমাদের এইটা নাই, কি অনুপাতে ভাগ করতে হবে? আমাকে ভাগ করতে হবে 15:9:5 ভাগ করতে হবে। এর মধ্যে প্রথম ভাইটি কত পাবে? প্রথম ভাইটি মানে যে 15 পাওয়ার কথা সে কত পাবে? সেটার নিয়মটা কি? যে এই যে 15 কত পাবে, এইটা নিয়মটা হচ্ছে এরকম, আপনি দুই নিয়মে করতে পারেন। একটা হচ্ছে এরকম, দেখেন একবারে নিয়ম নর্মালি আপনি যদি বুঝেন যে 15, 9 এবং 5 আপনি যদি যোগ করেন, 15 9 আর 5 যোগ করলে কত হয়? 15 আর 9 হচ্ছে 24 আর 9 হচ্ছে 29। তাহলে অনুপাতের যোগফল যখন 29, মানে আমি অনুপাত যে আমগুলো আমরা ভাগ করে দিব সেই অনুপাতের যোগফল হচ্ছে 29। অনুপাতে যার মান 29, আমি আম আছে আসলে আমার টোটাল হচ্ছে 261টা, অনুপাতে টোটাল অনুপাত আছে 29, যেখানে আম আছে আমার হচ্ছে 261টা। এইভাবেই তো ভাগ করব, মানে আমি তো 15:9:5 ভাগ করব, তাহলে মোট 3 জন পাবে। এই 3 জন কেউ 15 পাইলো, আমি ধরলাম প্রথম জন 15 পাইলো, পরের জন 9, পরের জন 5 পাইলো, তাহলে অনুপাতে টোটাল পাইলো কত? 29। কিন্তু আসলেই প্রকৃত আম কয়টা আছে? প্রকৃত আম আছে হচ্ছে 261টা। তা অনুপাতে যার মান 29, আমি তার মান হচ্ছে মানে প্রকৃতপক্ষে আমের মান হচ্ছে 261। তাহলে অনুপাতে যার মান 1, আমি তার মান হবে কত? 261 ভাগ হচ্ছে 29, 261কে 29 দিয়ে ভাগ করলে আসে 9। এখন আমার প্রথম ভাইটা তো পাবে 15, তাহলে অনুপাতে যার মান 15, তাহলে আম পাবে হচ্ছে 9 গুণন 15, 9 আর 15 গুণ করলে হয় 135। তার মানে এইটার অ্যান্সারটা হবে 135, তাই না? এটার অ্যান্সার হবে হচ্ছে 135। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেছে? এইটার আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম, আরো অনেকগুলো নিয়ম আছে। এক্স টেক্স ধরা যায়, এক্স টেক্স ধরলেও তো করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু মানে তার চেয়েও আরেকটা নিয়ম হচ্ছে, অনুপাতের অঙ্কের মধ্যে আমি বারবার এই কথাটা বলি, যদি আমি 15 যে পাবে তার অনুপাত সে কয়টা পাবে সেটা যদি বের করতে চাই, তাহলে প্রথম ভাই পাবে, প্রথম ভাই কতটুকু পাবে? অনুপাতে পাবে 15, মোট অনুপাত কত? মোট অনুপাতের যোগফল কত? 29। তাহলে প্রথম ভাই যত পাবে অনুপাতের মধ্যে এবং মোট অনুপাতটা দিয়ে ভাগ করব, ইনটু মোট আমের পরিমাণ মানে মোট পরিমাণ, এইটা দিয়ে গুণ করলেই হয়ে যায়। এই যে 29 আর এখানে আসে 9, তার মানে আসে 135। এটাও কিন্তু বইয়েরই শর্টকাট, এটা এমন না যে আপনাদের স্যার এই শর্টকাট বানাইছে, মানে আমি শর্টকাট বানাই নাই। হ্যাঁ, এই শর্টকাট ক্লাস 7-এর মধ্যেই আছে, ক্লাস 7-এর পাঠ্য বইয়ের মানে বোর্ড বইয়ের শর্টকাট না, এটা সূত্র আর কি। যে কারো আমি যদি মান বের করতে চাই যে প্রথম জন কতটুকু পাবে, তাহলে প্রথম জনের অনুপাতটা থাকবে উপরে, মোট অনুপাত থাকবে নিচে, ইন্টু হবে মোট পরিমাণটা। দ্বিতীয় জনের বের করতে চাইলে দ্বিতীয় জনের অনুপাত থাকবে উপরে, মোট অনুপাত থাকবে নিচে, ইন্টু হবে মোট পরিমাণটা। এভাবে করেও আমরা বের করতে পারি। ওকে, ক্লিয়ার? বলছে 36তমতে আসা, 36তমতে আসা সব অঙ্ক করাইছেন, 36তমতে আসা সকল পাটিগণিত অঙ্ক করাইছি। পাটিগণিত আজকের ক্লাসটা হচ্ছে পাটিগণিতের উপর, মানে পাটিগণিতের উপর যতগুলো কোশ্চেন আছে সেগুলো আমরা সমাধান করতেছি। রাইট? ক্লিয়ার? বুঝছি? পারবো? আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার দেখেন 37তম বিসিএস এ আমাদের 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যায়? তাহলে মানে গড়ে গড়ে কত মুনাফা পাওয়া যাচ্ছে সেটা আমরা কিভাবে করে বের করতে পারি? এটা খুবই একটা সহজ কোশ্চেন। এটা আপনি যদি মানে একটু অঙ্কে ভালো হন, মনে করেন শতকরার অঙ্কে আপনি অল্প ভালো, বেশি ভালো না, তাহলেও অঙ্কটা পারার কথা। কেমন কেমন করে পারার কথা আমি বলি। অনেকে তো অনেকে তো সুদ কষার এইটুকুই বুঝে না, যে 10% মুনাফায় আমরা হচ্ছে 3,000 টাকা 1 বছরের জন্য ধরে নিলাম। আমাকে বলেন দেখি 3,000-এর 10% মানে কত?
10% মানে হচ্ছে এখানে পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটা 100 থাকে। তার মানে 10% মানে আসলে 10/100, মানে 1/10। তার মানে আমি যদি এটাকে এটা দ্বারা গুণ করি, মানে 3000-এর 10% যদি আমি বলি, আচ্ছা একটু আলাদা আলাদা করে করেই দেই, ভালো করে করে দেই, দেখেন। তাহলে দেখেন আমি এইখানে করে দিচ্ছি। তাহলে প্রথমে আমি বের করব 3000-এর 10% মানে কত টাকা সেটা আগে দেখেন। 3000 এর 3000 টাকার উপরে 10% মুনাফা পেয়েছেন। 3000-এর 10% মানে 3000 গুণন 10% মানে 10/100। দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, তাহলে কত টাকা হয়? 300 টাকা। তাহলে এখানে হয় হচ্ছে 300 টাকা। ঠিক আছে। এইবার দেখেন, দ্বিতীয়বার হচ্ছে 2000-এর 8% মুনাফা হারে বিয়োগ করছে, বিনিয়োগ করছে। 2000 এর 8% মানে কত? 2000-এর 8% মানে 2000 এর মানে হচ্ছে গুণন 8% মানে 8/100। দুটা শূন্যের সাথে দুটা শূন্য কাটা, তাহলে 8 × 16, তার মানে 160 টাকা। তাহলে মোটের উপর কত টাকা আসলে মুনাফা পাইছে? মুনাফা পাইছে হচ্ছে 0.6 460 টাকা হচ্ছে মুনাফা পাইছে। তাহলে মোটের উপর 460 টাকা মুনাফা পাইছে। কত টাকা বিনিয়োগ করছে? কত টাকা বিনিয়োগ করছে? 5000 টাকা। 5000 টাকা বিনিয়োগ করে মোট 460 টাকা মুনাফা পাইছে। এখন আমাদেরকে বলতে হবে তাহলে গড়ে, গড়ে মোটের উপর শতকরা কত হারে মুনাফা পাইলো। তাহলে আমরা বলতে পারি না যে আমরা যদি শুধু এইটা বের করতে পারি যে 460 টাকা 5000 টাকার কত অংশ, মানে কত শতাংশ, তাহলে অত হারেই মুনাফা পাইছে টোটালের উপর। মানে আমি আবার বুঝাই, ভালো করে কোশ্চেনটার দিকে তাকান। 3000 টাকায় 10% মুনাফা পাইছে, সেখান থেকে আমরা দেখছি যে 300 টাকা আসলে মুনাফা পাইছে এখান থেকে। 2000 টাকায় 8% মুনাফা পাইছে, এখান থেকে দেখছি আমরা যে 160 টাকা মুনাফা পাইছে। তাহলে মোটের উপর কি 460 টাকা পাইলো, 300 আর 160 মিলে 460 টাকা মুনাফা পাইলো। আর এখানে বিনিয়োগ করতে কত? 3000 আর 2000 মিলে কি 5000। তাহলে 5000 বিনিয়োগ করে 460 টাকা মুনাফা পাইলো। তাহলে গড়ে কতটুকু পাইলো? আমরা বলতে পারি এখন 460 টাকা আমরা আসলে মোট মুনাফা পাইছি কত টাকা বিনিয়োগ করে? 2000, 5000 টাকা বিনিয়োগ করে। এই 460 টাকা 5000 টাকার কত পার্সেন্ট সেটা বের করলেই আমাদের আসলে হয়ে যায়। তো সে একটু আগেই তো হার আমরা বের করা শিখলাম, যে হার বের করার সিস্টেম কি? হার বের করার সিস্টেম হচ্ছে 5000 টাকার কত শতাংশ 460, এটাই বের করবো। 5000 টাকার যার পরে র থাকে, মানে এর থাকে, সেটা সেটা দিব হচ্ছে নিচে। তারপর 5000 যাবে নিচে, 460 যাবে উপরে, ইনটু দিব হচ্ছে 100%। তাহলেই আমাদের পার্সেন্টেজটা বের হয়ে যাবে যে শতকরা কতটুকু। তাহলে এখানে আমরা দুইটা শূন্যের সাথে দুইটা শূন্য কেটে দিলাম, আরো একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম। 46-কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 46-কে 5 দিয়ে ভাগ করলে 5×9 = 45, এখানে আসে 1, দশমিক দিলে 0, 5×2 = 10, তার মানে আমাদের আসতেছে 9.2। তার মানে 9.2% হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? ক্লিয়ার? বুঝেছি? 9.2% হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার, পারবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই অঙ্ক কিন্তু আরো এক নিয়মে করা যায়, আমি একটু আরেকটু বলি। এইটা অঙ্ক আরো এক নিয়মে করা যায়, যেটা আমাদের ম্যাথিক ম্যাথ বইয়ে আমি যে নিয়মটা দিছি, এটা আরেকটা নিয়মে করা যায়। আপনাদেরকে যখন আমি প্রাইভেট ব্যাচে যে পড়াচ্ছি, যেটা এই মাসে এই সপ্তাহে শুরু হয়েছে, আপনারা দেখছেন না একটা অঙ্ক আমি 3 নিয়মে 4 নিয়মে করাই? কেন করাই? আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়ার জন্য, যাতে করে আপনাকে যে কোনো অঙ্ক ঘুরাই দিলে যাতে আপনি পারেন। যেমন এইটা যখন আপনি সুদ কষার অঙ্ক মনে করে করবেন, তখন আপনি আই এর মান বের করা শিখবেন, যে আই ইকুয়াল তো হচ্ছে পিএনআর। এইটা ফর্মুলা অ্যাপ্লাই করে করবেন, যে 3000 টাকা যদি আপনি বিনিয়োগ করেন সরল মুনাফায় 1 বছরের জন্য, যেহেতু কিছু বলে দেওয়া নাই, 1 বছরটাই আমরা হিসাব করব। আর এর মান যদি 10% হয়, তাহলে 10/100, শূন্য শূন্য কেটে দিব, শূন্য শূন্য কেটে দিব, 300 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি বলি, দ্বিতীয় ক্ষেত্রে আই ইকুয়াল পিএনআর যদি আমরা হিসাব করি, তাহলে 2000 টাকা বিনিয়োগ করছি 1 বছরের জন্য, যদি আমরা 8% করি, তাহলে 8/100, দুটা শূন্য কেটে দিলাম, 160 টাকা। তাহলে টোটালের উপরে আমরা আই কতটুকু পাইলাম? মোট আই। তাহলে মোট আই মানে মোট মুনাফা হবে হচ্ছে 300 প্লাস 160, 300 আর 160 যোগ করলে 460 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা, মোট মুনাফার পরিমাণ। মোট আমাদের মূলধন কত? মোট মূলধন, মোট পি এর পরিমাণ, ওই 3000 আর 2000 যোগ করলে আমাদের হয় 5000 টাকা। আমরা কত কত সময় হিসাব করতেছি? 1 বছরের জন্য হিসাব করতেছি। এইবার আমরা যদি এইখান থেকে আর এর মানটা হিসাব করি, তাহলেই আসলে আমাদের হয়ে যাবে। আর এর মান যদি হিসাব করি, মানে আই ইকুয়াল পিএনআর ভাগ 100 যদি আপনি চিন্তা করেন, তাহলে আই ইকুয়াল মানে 460 ইকুয়াল পি। আচ্ছা, আই ইকুয়াল পিএনআর
অথবা যদি আমরা ওই যে এই 100টা যদি আমি চিন্তা করি যে পিএনআর ভাগ 100, মানে পার্সেন্টেজের জন্য 100 দিতে পারি, অথবা 100 সূত্রের মধ্যে বসাইতে পারি। পিএনআর বা পিএনআর ভাগ 100 যদি আপনি বসান, তাহলে আই এর মান হচ্ছে 460 ইকুয়াল পি এর মান হচ্ছে আমাদের 5000 ইন্টু, আচ্ছা আমি তো এখান থেকে আর এর মানটা একবারে আমরা লিখে ফেলি যে পিএনআর ভাগ 100, তাহলে আর সমান হবে আই গুণন 100 ভাগ হচ্ছে পি ইন্টু এন। তাহলে আই এর মান আমরা পাচ্ছি হচ্ছে 460 ইন্টু 100, পি এর মান পেয়েছি হচ্ছে 5000, আর এন এর মান তো 1। দুটো শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, 46কে 5 দিয়ে ভাগ করলে 9.2। এটাও কিন্তু একটা সিস্টেম, পিএনআর ভাগ 100 দিয়ে করাও কিন্তু একটা সিস্টেম। সবাই কি ক্লিয়ার, বুঝেছি? দুটেই দুটেই সিস্টেম, মানে দুই নিয়মেই করা যেতে পারে। আমরা ইচ্ছা করলে আলাদা আলাদা করে মান বের করলাম, যে 3000-এর 10% 300 টাকা, 2000-এর 8% মানে 160 টাকা, তাহলে মোটের উপরে হচ্ছে 460 টাকা। তাহলে আমাদের 5000 টাকা বিনিয়োগ করে 460 টাকা পাইছি, তাহলে এটা কত পার্সেন্ট, এটা আমরা হিসাব করব, সেটা করেও করা যেতে পারে। ঠিক আছে, বুঝছি। ওকে, দেখেন, ওকে, এবার দেখেন যে আমরা আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বলেন। এই টাইপের কোশ্চেন আপনি আপনি সবচেয়ে সহজে কিভাবে করে করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। দেখেন, ভালো করে বুঝবেন। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি টাকার পরিমাণ সেম থাকে, যে 100 টাকাতে আপনি 10টা ডিম কিনছেন, 100 টাকাতে আপনি 8টি ডিম বিক্রি করছেন, যদি টাকা সেম থাকে, তাহলে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য দিয়ে অঙ্ক করবেন না, বিক্রয়ের পরিমাণ এবং ক্রয়ের পরিমাণ দিয়ে আপনি অঙ্ক করবেন, তাতে করে অঙ্ক সহজ হয়ে যাবে। তবে পরিমাণ দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বিক্রয় মূল্য বেশি হইলে লাভ, ক্রয় মূল্য বেশি হইলে ক্ষতি। কিন্তু উল্টা হচ্ছে পরিমাণের দিয়ে, যদি আপনি বেশি জিনিস ক্রয় করেন একই টাকা দিয়ে, তাহলে আপনি লাভে থাকবেন। মানে বেশি জিনিস ক্রয় করে কম জিনিস বিক্রি করেন, যদি আপনি লাভে থাকবেন বেশি জিনিস পরিমাণের বেলা। উল্টা, মানে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, মানে আপনি যদি একটা জিনিস কম টাকা দিয়ে কিনেন বেশি দামে বিক্রি করেন, তাহলে আপনি লাভ পাবেন। কিন্তু একই টাকা দিয়ে আপনি যদি বেশি জিনিস কিনেন কিন্তু কম জিনিস বিক্রি করেন, এতে করে আপনার কিন্তু লাভ হবে। অর্থাৎ মানে পরিমাণের বেলা বিক্রয়ের পরিমাণ বেশি হলে লাভ, ক্রয়ের পরিমাণ বেশি হলে লাভ হয়, বিক্রয়ের পরিমাণ বেশি হলে ক্ষতি হয়। যেহেতু পরিমাণ দিয়ে হিসাব, তাহলে 10টি ডিম কিনছি একই টাকা দিয়ে, 8টি ডিম বিক্রি করছি, বেশি জিনিস কিনছি, তার মানে এখানে অবশ্যই লাভ হবে, ডেফিনেটলি লাভ হবে। লাভ কয়টা হচ্ছে, লাভের পরিমাণ হচ্ছে 10 - 8, মানে দুইটি, দুইটি দুইটি হচ্ছে লাভ, হচ্ছে পরিমাণ দিয়ে অঙ্ক করতেছি, পরিমাণ দিয়ে আমরা অঙ্ক করব। এখন শতকরা লাভ যদি আমরা বের করতে চাই, তাহলে শতকরা লাভের পরিমাণটা যখন আমরা বের করব, তখন আমাদেরকে বুঝতে হবে আমরা পরিমাণ দিয়ে অঙ্ক করতেছি, তাই দুইটা লাভ করছি। কয়টার মধ্যে? আমরা জানি যখন আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন থাকে, তখন ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। যেহেতু এবার পরিমাণ দিয়ে অঙ্ক করতেছি, তাহলে এটা উল্টায় যাবে। এবার বিক্রয়ের পরিমাণ দিয়ে আমরা, বিক্রয়ের পরিমাণের উপরে আসলে লাভ বা ক্ষতি ডিপেন্ড করবে। মানে সব সময় বিক্রয়ের পরিমাণটা থাকবে নিচে, টাকা হইলে কিন্তু ক্রয় মূল্যটা থাকতো নিচে, কিন্তু পরিমাণ হইলে বিক্রয়ের পরিমাণ থাকবে নিচে, ইন্টু হবে 100%, ইন্টু হবে 100%, মানে লাভ বাই বিক্রয়ের পরিমাণ ইন্টু 100%। ক্ষতি হইলো ক্ষতি বাই বিক্রয়ের পরিমাণ ইন্টু 100%। যদি টাকা হইতো, টাকা হইলে আমাদের লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% দিতাম, অথবা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100% দিতাম। যদি পরিমাণ দিয়ে অঙ্ক করতেছি, তাহলে বিক্রয়ের পরিমাণটা নিচে যাবে। 2 × 2 = 4, 2 × হচ্ছে 8, 4 × 4 = 4, 25 হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের নিয়ম। যেহেতু যেহেতু এটা এখানে আসছে, আমি কিন্তু বলেই দিলাম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, সবাই বুঝেছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 25%, তাই না? এটার অ্যান্সার হচ্ছে আমাদের 25%, রাইট। আচ্ছা, এইটা দেখেন। আচ্ছা, যদি ক্লাসটা সবাই, মানে বেশি সংখ্যক জন একসাথে আমরা করতে চাই, ক্লাসটা শেয়ার করে দিই, তাতে করে সবাইরই আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, মানে স্থান স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুইটির যোগফল 12 হইলে সংখ্যাটি কত? আমি একটা জিনিস বলি, এই ধরনের অঙ্ক যদি এমসিকিউতে আসে,
তাহলে অবশ্যই অঙ্ক করতে যাবেন না, অবশ্যই আপনি শুদ্ধি পরীক্ষা করবেন। আপনি কেন অঙ্ক করতে যাবেন না এটারও একটা আমি লজিক বলবো। এই কোশ্চেনটা রিটেনেও আসতে পারে, রিটেনে আসলে কেমনে করতে হইতো সেটা আমি বলবো। এটা এমসিকিউতে আসলে ওই রিটেনের নিয়মে করা সম্ভব না। আপনি কি করবেন, শুদ্ধি পরীক্ষা করবেন। এখানে যেই দুটো অঙ্ক আছে তাদের যোগফল হবে 12। দেখেন 5 আর 7 মিলেও 12, 7 আর 5 মিলেও 12, 3 আর 9 মিলেও 12, 9 আর 3 মিলেও 12। তার মানে দ্বিতীয়টা সবকিছুই মানে সবারই আসলে অঙ্কগুলোর যোগফল হচ্ছে 54। এখন আমি প্রথমটা কে কে মানে একটু আমরা চিন্তা করি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যে 57 যে আছে, 57 যদি আপনি স্থান বিনিময় করেন, স্থান বিনিময় মানে 57কে আপনি যদি উল্টায় দেন, মানে 7টা আগে লিখলেন আর 5টা পরে লিখলেন, তাহলে আমরা একটু দেখি যে তাহলে 57টা যদি 75 হয় তাহলে কি 54 বৃদ্ধি পায় কিনা। আমরা ডেফিনেটলি দেখতেছি এখানে 54 বৃদ্ধি পাওয়ার কোনো কারণই নাই। তার মানে 57 আমার অ্যান্সার অবশ্যই হবে না। আর 75 তো হবেই না, কারণ 75কে উল্টাই দিলে 57, 75কে উল্টাইলে তো বৃদ্ধিই পায় না, আমাদের তো হ্রাস পায়। 39 হবে কিনা, 39কে উল্টাই দিলে হয় হচ্ছে 93, 93 তো বৃদ্ধি পায়। আচ্ছা 93 থেকে 39 যদি আমরা বাদ দিই, তাহলে 13 থেকে আমরা যদি 9 বিয়োগ করি তাহলে আসে 4, হাতে থাকলো 1, এখানে 4, তাহলে 54। তাহলে দেখা যাচ্ছে 39কে যদি আপনি উল্টায় দেন, তাহলে 9টা আগে লিখলে 3টা পরে লিখলে আমাদের আসলে 54 বৃদ্ধি পাচ্ছে, 54 বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডেফিনেটলি আমাদের আসলে 39 হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কিন্তু আমাদের 93 যে আছে, এই 93কে উল্টাই দিলে কি হয়, প্রথমে 3 পরে 9, 39 হয়। 93কে উল্টাই দিলে তো 39 হয়, 39 তো আর বৃদ্ধি পায় না, 39 তো হ্রাস পাইছে। আমাকে বলছে স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। এমন একটা সংখ্যা লাগবে যাতে করে বৃদ্ধি পায়, কিন্তু এইটাকে উল্টাই দিলে তো 39 হয়, সেটা তো হ্রাস পাচ্ছে, এটা তো আর বৃদ্ধি পায় নাই। তার মানে ডেফিনেটলি স্যার নবমের গণিত বই আসেনি। হ্যাঁ, নবমের গণিত বই আছে তো, প্রথমেই তো দেখাইলাম। নবম শ্রেণীর গণিত বইটা, নতুন কারিকুলামের যে গণিত বইটা, এটা কিন্তু সবাই সংগ্রহ করবেন। এটা 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 আপনাদের যাদের নবম শ্রেণীতে পড়ে তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা 3টা খণ্ড মিলে একটা বই, এবং 3টা খণ্ড কেউ বের করেনি এত চমৎকার ভাবে করে, চমৎকার হোয়াইট প্রিন্টে এই এই বইগুলো আছে। 530 টাকা দামের বই, এটা কিন্তু সবাই সংগ্রহ করবে। ইনফিনিটি গণিত, সব জায়গায় বলবেন ইনফিনিটি গণিত বইটা চাই, এটা একটা বেস্ট বই। এইটা থেকে আপনাদের বিশেষ লিখিত তো কোশ্চেন আসতে পারে, কারণ নতুন কারিকুলামে অনেক কিছু নতুন জিনিস সংযুক্ত করা হয়েছে, বিভিন্ন নতুন নতুন পরীক্ষাগুলো তো এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। তাই এটা সবাই সংগ্রহ করে নেবেন, ইনফিনিটি গণিত বই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা দেখতেছি। আচ্ছা, আমরা এর আগের কোশ্চেনটার আমি একটু লিখিত নিয়মটা করাতে চাইছিলাম, তাই না? এর আগের কোশ্চেনটা লিখিত নিয়ম। আচ্ছা, লিখিত নিয়ম করাইলে এইটার এইটার অবস্থা খুবই বেহাল হয়ে যাবে। মানে আমি বলি, এই ধরনের ক্লাসে এগুলার লিখিত নিয়ম করানোটাই মুশকিল। ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই। তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্ক ওয়াই হইলে সংখ্যাটি হয় হচ্ছে একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ। 10 দিয়ে গুণ করলে হবে 10y। তাহলে এক্স প্লাস হচ্ছে 10y। এখন যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমি একটু রাফলি করে দিচ্ছি লিখিত নিয়মটা। হ্যাঁ, স্থান বিনিময় করলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে মানে একক স্থানীয় হয়ে যাবে ওয়াই আর দশক স্থানীয় হয়ে যাবে এক্স। তার মানে হয়ে যাবে 10x প্লাস ওয়াই। মানে এক্স এর সাথে 10 গুণ হবে, ওয়াই এর সাথে 1 গুণ হবে। এখন তাহলে এইটা আমাদের বলছে যে স্থান বিনিময় করলে আমাদের হচ্ছে 54 বৃদ্ধি পায়। তার মানে প্রশ্ন মতে, প্রথম শর্ত মতে হচ্ছে যে 10x প্লাস ওয়াই, এইখান থেকে আমরা যদি এক্স প্লাস 10y এই দুটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের আসলে 54 আসবে। মানে আমি যে স্থান বিনিময় করছি, যেই সংখ্যাটা পাইছি সেইখান থেকে আগের সংখ্যাটা বিয়োগ করলে যেহেতু 54 বৃদ্ধি পায়, তার মানে বিয়োগ করলে আমাদের 54 আসবে। তার মানে এখান থেকে আমরা পাবো 10x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস 10y ইকুয়াল হচ্ছে 54, তাই না? অনেকেই বলে যে এই যে শুদ্ধি পরীক্ষা বা কনসেপ্ট দিয়ে সারা মানে শুদ্ধি পরীক্ষা বা শর্টকাট দিয়ে অঙ্ক করবেন না, সব লিখিত নিয়মে অঙ্ক শিখবেন। আপনি যদি লিখিত নিয়মে শুধু অঙ্ক শিখেন, এই অঙ্ক যদি আপনি লিখিত নিয়মে করা শুরু করেন আপনার পরীক্ষায়, আপনি এইটা কুলকিনারা খুঁজে পাবেন। আপনি আমারে বলেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, তাহলে কত আসে? 54 ভাগ 9, মানে 6 9 54। তার মানে
এক্স মাইনাস ওয়াই এর এক্স মাইনাস ওয়াই এর মানটা আসছে আমাদের হচ্ছে 6। এখন অঙ্ক দুইটার যোগফল দেওয়া আছে 12। দেখেন দ্বিতীয় শর্ত মতে এই যে অঙ্ক দুইটার যোগফল দেওয়া আছে 12, অঙ্ক দুইটা মানে এক্স প্লাস ওয়াই, আর অঙ্ক দুইটার বিয়োগফল পাইছি আমরা হচ্ছে 6। তাহলে এখন আমি যদি এক্স এর মান বের করতে চাই তাহলে 2x ইকুয়াল আসবে হচ্ছে আমাদের 18। তাহলে এক্স এর মান আসবে 18/2 মানে হচ্ছে 9। 18/2 মানে হচ্ছে আমাদের 9। 18/2 মানে 9। এখন এক্স এর মান যদি আমরা 9 বসায় দিই তাহলে 9 প্লাস ওয়াই ইকুয়াল আসতেছে 12। তাহলে ওয়াই এর মান আসতেছে আমাদের 12 মাইনাস 9 মানে 3। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? তাহলে সংখ্যাটি আমাদের দাঁড়াবে যে এক্স প্লাস 10y ছিল আমাদের। তাহলে এক্স মানে যেহেতু আমাদের কত 9, আর 10y, ওয়াই মানে যেহেতু 3, তাহলে 9 প্লাস 30 মানে 39। 39 যে এইভাবে করে আসলো, আপনি আমাকে বলেন এইটা যদি এমসিকিউ এ আসে, আপনি এই নিয়মে এমসিকিউ এ কি করতে পারবেন? আপনি আমাকে বলেন এই নিয়মে কি এমসিকিউ অঙ্ক অঙ্ক এই অঙ্ক আসছে আর আপনি এমসিকিউ এই নিয়মে কি সমাধান করা পসিবল? পসিবল না এমসিকিউ এ। এমসিকিউ পসিবল না। যদি এখানে আরো বোঝানোর অনেক জিনিস ছিল, আমি আমি একেবারে শর্টে তাড়াতাড়ি করাই দিলাম, ঠিক আছে? তাহলে এইটা হইলো আমাদের কি কি নিয়ম? লিখিত নিয়ম, ঠিক আছে? লিখিততে আসলে আমরা এইভাবে করে করব। কিন্তু আপনাদেরকে এটাও বুঝতে হবে এমসিকিউতে আসলে আপনার এমসিকিউ নিয়মটা হচ্ছে আপনি শুদ্ধি পরীক্ষা করবেন, অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট, তাই না? অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট করে কিন্তু অঙ্ক করে ফেলবেন। ক্লিয়ার? বুঝছি। ওকে, ঠিক আছে। এবার বলছে 5-এর কত শতাংশ স্বাদ হবে? 5-এর কত শতাংশ স্বাদ হবে? তাহলে চিন্তা করেন 5-এর কত শতাংশ স্বাদ হবে। তাহলে 5-এর কত শতাংশ স্বাদ হবে এটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, এইটা আহ এইটা আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি, আমাদের এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে 40 থেকে 45 পর্যন্ত, 39 থেকে 45 পর্যন্ত, 46 পর্যন্ত, 46 বিসিএস হয়ে গেছে যেহেতু, 39 থেকে 46 বিসিএস পর্যন্ত কিন্তু পূর্ণ সমাধান দিয়ে দেওয়া আছে, তাই না? ওই পূর্ণ সমাধানটা কিন্তু আপনি দেখতেই পারেন। তো আগে যেগুলো দেওয়া নেই সেগুলো আগে আমি করে ফেলি, যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা স্কিপ করতেও পারবো, কারণ ওইটা আপনি এক একটা বিসিএস সার্চ দিবেন, মোত্তাসিম পাহলভী 45তম বিসিএস, মোত্তাসিম পাহলভী 46তম বিসিএস, মোত্তাসিম পাহলভী 44তম বিসিএস, আমার নাম লিখবেন 43তম বিসিএস, সবগুলো সমাধান পেয়ে যাবেন, পূর্ণাঙ্গ সমাধানটা পেয়ে যাবেন ম্যাথের, ঠিক আছে? এই ইয়ার মধ্যে পেয়ে যাবেন। তাহলে আমাদের আমাদের কাজটা হচ্ছে যে যেগুলো দেওয়া নেই সেগুলো নিয়ে আমরা আসলে কাজ করি। ওকে, তাহলে 5-এর কত শতাংশ স্বাদ হবে? এটা ওই শর্টকাটেও করাইছিলাম, বেসিক নিয়মে করাইছিলাম। শতাংশ বের করতে হইলে আমি বলেছি যার পরে এর থাকবে সেটা থাকবে নিচে, অপর সংখ্যাটা থাকবে উপরে, ইন্টু দিবে হচ্ছে 100। তাহলে 5-এ 5, 5-20 যেহেতু 100, তার মানে 140%। হ্যাঁ, এটা আমি বেসিক নিয়মেও করাই দেওয়া দেওয়া আছে, করে দিয়েছি। আচ্ছা, অনেকক্ষণ পরে একটা আমাদের দশমিকের গুণ আসছে, এবং এই দশমিকের গুণ প্রায় প্রায়ই আসে পরীক্ষায়। আপনারা সবাই জানেন দশমিকের গুণ করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ যেটা ক্লাস 3-4 এর বাচ্চারাও পারে, সেটা হচ্ছে দশমিকের গুণ। কিভাবে করতে হয়? করতে হয়, দশমিকের গুণ করতে গেলে আপনি আগে মনে করবেন দশমিক নাই। আপনি আমার মতো কালো চশমা পরে দশমিকটা দেখতেই পাচ্ছেন না, কই দশমিক, কই দশমিক ভাই, এটা দশমিক নাই। দশমিক যদি না থাকে, শূন্য স্যার মানে স্যার, আপনি বলবেন দশমিক নাই, তাহলে 002 মানে 2। দশমিক নাই, তাহলে কি 008 মানে কি 8। তারপরে আপনি এই সংখ্যাগুলো গুণ করে দিবেন, 4 × 2 = 8, 8 × 64। আপনি আগে মনে করবেন দশমিক নাই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 64। আপনি বুঝে গেলেন আমার অ্যান্সার হবে 64, আমার অ্যান্সার 64। কিন্তু দশমিক নাই এতক্ষণ, তারপরে বলবেন যে না আমি এখন আসল চশমা পড়ছি, আমি তো 64 তো আসছে, কিন্তু এবার আমি চশমা পরে দেখতেছি দশমিক তো আছে। দশমিক কই? দশমিক তো যায় নাই, দশমিক তো আছে এখানে। এখানে দেখেন দশমিকের পরে একটা ডিজিট আছে, একটা অঙ্ক আছে। এখানে দশমিকের পরে একটা দুইটা অঙ্ক আছে, এখানে দশমিকের পরে আরো দুইটা অঙ্ক আছে। তাহলে মোটের উপর দশমিকের পরে মোট কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা আর দুইটা, মানে 2 2 4 একে 5টা অঙ্ক আছে। তার মানে আপনি এটা বুঝবেন যে আপনার এখন অ্যান্সারে ও দশমিকের পরে মোট 5টা অঙ্ক থাকবে। তাহলে দুইটা অঙ্ক তো অলরেডি আছে, তাহলে 5টা অঙ্ক যদি থাকতে হয় তাহলে আরো 3টা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিকটা বসাইতে হবে। তাহলে আমার অ্যান্সার হবে দশমিক 3টা শূন্য 6 4। যদি কিছু দেওয়া না থাকে তাহলে সামনে শূন্য বসানো যায়, নাও বসানো যায়, এটা সমস্যা না। এই যে দশমিক 3টা শূন্য 6 4, এটাই অ্যান্সার। এর আগে যদি শূন্য থাকতো তাও এটা অ্যান্সার হইতো, যদি শূন্য না থাকে তাও এটাই অ্যান্সার, কারণ সামনে শূন্য বসানো না বসানো
সেম কথা, এটা না মানে কিছু না থাকলে সামনে আমরা সাধারণত শূন্য বসাই। শূন্য বসাইতেও পারি, না বসাইতে পারি, এটা কোনো বিষয় না। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার হয়েছে? মানে আগে দশমিক বাদ দিয়ে আমি গুণ করে নিব, তাহলে 4 দ্বিগুণে 8, 8 8 64। এরপর দশমিকের পরে একটা ডিজিট, এখানে দুইটা, এখানে দুইটা, মোট হচ্ছে 5টা ডিজিট। যেহেতু দুইটা ডিজিট আছে, বাকি 3টা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিক দিয়েছি। অস্থির? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসছি 38তম বিসিএস এ। 38তম বিসিএস এর এই কোশ্চেনটা খেয়াল করেন। 38তম বিসিএস এর 38তম বিসিএস এ বলেছে যে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? এই অঙ্কটা কিভাবে করে করা যেতে পারে? আমি, আপনারা যারা আমার আবার পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন, গতদিন অঙ্ক করাচ্ছিলাম, গতকালকে যে অঙ্ক করাচ্ছিলাম মনে আছে, যে মোট পরিমাণকে আমরা সবসময় ধরে নিব কত পার্সেন্ট? মোট মোট পরিমাণকে আমরা ধরে নিব হচ্ছে 100%। মোট পরিমাণটাকে ধরে নিব 100%। ঠিক আছে? মোট পরিমাণ যেটা, সেটাকে ধরে নিব হচ্ছে 100% মোট। তাহলে মোট পরিমাণটা সবসময় আমরা ধরে নিব 100%। এই 100%-এর মধ্যে 12% দিছে স্ত্রীকে, 58% দিছে হচ্ছে ছেলেকে। তাহলে স্ত্রী আর ছেলে মিলে কতটুকু পাইছে? স্ত্রী আর ছেলে মিলে, স্ত্রী প্লাস ছেলে মোট কতটুকু পেয়েছে? তাহলে পেয়েছে হচ্ছে 12, আর 58 যোগ করলে 70%। মোটের উপর 70% পেয়েছে কি স্ত্রী আর ছেলে মিলে। তাহলে বাকিটা কাকে দিচ্ছে? মেয়েকে দিচ্ছে। তাহলে মেয়ে বাকিটা পেয়েছে, তাহলে মেয়ে কতটুকু পেয়েছে? মেয়ে মেয়ে বাকিটুকু পেয়েছে। তাহলে মেয়ে পেয়েছে বাকিটুকু, মানে কি 100%-এর মধ্যে আমি যদি 70% বাদ দিই, 70% যদি বাদ দিই, বাকি 30% পেয়েছে কি? মেয়ে, তাই না? বাকি 30% পেয়েছে হচ্ছে মেয়ে। এই যে 30% যে মেয়ে পেল, এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি 7,20,000 টাকার একটা মূল্য দেখতে পাচ্ছি। মেয়ে পাইছে 7,20,000 টাকা, তার মানে মেয়ে পার্সেন্টেজে পাইছে 30%। তাহলে মেয়ে যেটা প্রশ্ন মতে আমরা বলতে পারি যে যেইটা পার্সেন্টেজে পাইছি আমরা 30%, সেটা টাকাতে সেই মূল্যটা হচ্ছে 7,20,000 টাকা। তাহলে 1%-এর মানটা যেটা আমাদের হবে, তাহলে 7,20,000-কে আমরা কত দিয়ে ভাগ করব? 30 দিয়ে ভাগ করব। সেখান থেকে 100%-এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে 30 এখানে 7,20,000 গুণন হবে 100। তাহলে আমরা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, 3 × 3 3 × 24 হচ্ছে 72, এখানে আরো 4টা শূন্য আছে, 1 2 3 4, হ্যাঁ 4টা শূন্য, এখানে 4টা শূন্য, এখানে একটা শূন্য, মিলে মোট 5টা শূন্য। 24 দিয়ে 5টা শূন্য আমাদের এখানে আসবে, 1 2 3 4 5। তাহলে আমাদের আস্তে আস্তে 24 লক্ষ টাকা। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 24 লক্ষ টাকা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্ত্রীকে দিয়েছে 12%, আর সন্তানকে দিছে হচ্ছে 58%। তাহলে মোটের উপর 70% তো শেষ। তাহলে আছে আর কত পার্সেন্ট? আছে আর হচ্ছে 30%। তো পার্সেন্টেজে দিছে মেয়েকে হচ্ছে 30%, টাকাতে সে পাইছে হচ্ছে 7,20,000 টাকা। 30%-এর মূল্যই তাহলে 7,20,000 টাকা। তাহলে আমাদের মোট সম্পত্তি তো 100%, তাহলে 1%-এর মূল্য কত? 100%-এর মূল্য কত? বুঝেছি? ক্লিয়ার? হুম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা এই টাইপের অঙ্ক, এই অঙ্কটা, এই অঙ্কটা ডেফিনেটলি সুন্দর একটা অঙ্ক। টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 12% কি হয়েছে? ক্ষতি হয়েছে। হুম। তাহলে 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে? বলেন। আচ্ছা, এইটা অঙ্ক করার ডেফিনেটলি আমরা একটা সহজ নিয়ম আছে, মানে এটা এটা সহজ নিয়মটা বাদ দিয়ে আমরা একটু বেসিক শিখি। আপনাদের বহুত এগুলোর কিন্তু আমি শর্টকাট টটকাট অনেক দিছি, তাই একটু বেসিক শিখেন, এই অঙ্কগুলোর বেসিক শিখেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে বেসিক শিখেন। আপনি 5টি মার্বেলের কথা ভুলে যান আগে, 5টি মার্বেল আগে ভুলে যান, আগে টাকা নিয়ে হিসাব করেন। বেসিক নিয়মটা ভালো করে শিখেন মনোযোগ দিয়ে। টাকার কথা ভুলে যান, টাকার কথা ভুলে যেয়ে, সরি, 5টির কথা ভুলে যান, টাকার কথা চিন্তা করেন। টাকা মানে হচ্ছে 1 টাকা। তাহলে
1 টাকায় কোনো কয়েকটা মার্বেল আপনি কিনছেন, এর ফলে 12% ক্ষতি হয়েছে। আচ্ছা, 1 টাকায় বিক্রয় করছেন, সরি, 1 টাকায় কিছু মার্বেল বিক্রি করছেন, এই জন্য 12% ক্ষতি হয়েছে। আপনি চিন্তা করেন তো, যে 12% যে ক্ষতি হয়েছে, 12% ক্ষতি যে হয়েছে, তাহলে কয় টাকায় বিক্রি করছেন? 1 টাকায় বিক্রি করছেন। তাহলে ক্রয় মূল্য যদি আমি 100% ধরি, তাহলে ক্রয় মূল্য 100% ধরলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? দেখি, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত আমরা কি জানি? 100 থেকে 12 যদি আমরা বাদ দিই, 100 থেকে 12 যদি আমরা বাদ দিই, কত পার্সেন্ট বলেন তো? 88% হয় কি হয় না? হয়, তাই না? আবার যখন আমাদেরকে, আপনি দেখেন, এই 88% কিন্তু বিক্রয় মূল্য, 88%টা কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি এরকম, যে 100% যদি আমি ক্রয় মূল্য চিন্তা করি, পার্সেন্ট দিয়ে চিন্তা করতেছি, টাকা দিয়ে চিন্তা না করে আমি পার্সেন্ট দিয়ে চিন্তা করতেছি, 100% যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে 88% হচ্ছে বিক্রয় মূল্য, কারণ 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 88%। বিক্রয় মূল্য 88%, এইখানে পার্সেন্টেজে যেটা 88%, টাকাতে আমি বিক্রি করছি 1 টাকায়, কয়টা বিক্রি করছি এটা আমি হিসাব করতেছি না। টাকাতে আমি বিক্রি করছি 88%, মানে বিক্রয় মূল্য যেটা, টাকাতে আমি বিক্রি করছি হচ্ছে 1 টাকায়, তাহলে 1 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 88%-এর মূল্য হচ্ছে আমাদের 1 টাকা। আমরা এখন চাই 10% লাভ করতে। তাহলে ক্রয় মূল্য তো 100%, আমরা চিন্তা করি 100% ক্রয় মূল্য হইলে বিক্রয় মূল্য 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কি অবস্থায় আছে? বিক্রয় মূল্যটা দাঁড়াবে, 10% লাভ করতে হইলে আমাদের 100 + 10 মানে 110%। 110%, ওইটা যেইভাবে করে 188% হয়েছে, এটা সেইভাবে করেই 110% হয়েছে। তাহলে 88%-এর মান যদি 1 টাকা হয়, তাহলে আমি 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য যদি 110%, তাহলে 1%-এর মূল্য হবে 1/88। তাহলে 110%-এর মূল্য কত হবে সেটা আমরা বের করবো। 110%-এর মূল্য হবে, এখানে হবে 88, উপরে হবে 110। তার মানে আমরা যদি 11 দিয়ে কাটি, 8 11 88, আর 11 10 110। তারপরে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 5 দুগুণে 10, তার মানে 5/4। ঠিক আছে, 5/4 টাকা। কত টাকা? 5/4 টাকা। তার মানে 1 টাকায় আপনি যেই যেই জিনিসটা আসলে আপনি বিক্রি করছিলেন, 1 টাকায় যে আপনি 5টি মার্বেল বিক্রি করছিলেন, সেই 5টা মার্বেল এখন আপনাকে যদি 10% লাভ করতে হয়, তাহলে 5/4 টাকায় আপনাকে বিক্রি করতে হবে। ভালো করে বুঝেন। আগে যেইটা আপনার, আগে যেইটা আপনি 1 টাকায় বিক্রি করতেন, এটা তো টাকায় মানে 1 টাকায়, সেইটা আপনাকে আসলে 5/4 টাকায় বিক্রি করতে হবে। তার মানে আমরা এখন বলতে পারি যে 5/4 টাকায় আপনাকে বিক্রি করতে হবে কতটি মার্বেল? 4 টাকায় বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে আমাদের কয়টি মার্বেল? বিক্রি করতে হবে হচ্ছে আমাদের 5টি মার্বেল। 5টি মার্বেল কেন? ওই যে 5টি মার্বেল তো আগে 1 টাকায় কিনতাম, কিন্তু ওই 1 টাকার জায়গায় আমার 10% লাভ করতে হলে 1 টাকারটাই এখন আমাকে 5/4 টাকায় বিক্রি করতে হবে। আমি চাই যে টাকায় কয়টি বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 5/5/4। আমরা জানি ভাগ করলে এটা গুণ করে উল্টে যায়। এইটাই হচ্ছে নর্মাল নিয়ম, যেটা হচ্ছে আমাদের 4টি হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে বেসিক নিয়ম। বেসিক নিয়মটা একটু আগে খেয়াল করেন ভালো করে, সুন্দর করে। কথা কি বুঝছেন? এটা এটা আপনি পাবেন আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের, আহ এটা কত 38তম বিসিএস না? আহ 13টি। ও, আমি 37 খুঁজতেছি, আসলে 38 হবে। ওকে, আচ্ছা, এটা আছে 11 নম্বর। 11 নম্বর মানে পেজ নাম্বার 732-এ আছে। 732-এ আছে, 732 নম্বর পেজে আছে। ওকে। তো এই নিয়মটা একটা চমৎকার নিয়ম। এটা, এই নিয়মে যদি আপনি অঙ্ক করেন আপনার বেসিক ক্লিয়ার হবে। ওখানে বেসিক টু ম্যাজিক ম্যাথে আরেকটা নিয়ম আমি দিছি, ওটাও আপনি দেখতে পারেন, সমস্যা নেই। ওটা টাকা দিয়ে অঙ্ক করছি, পার্সেন্টেজ দিয়ে না করে টাকা দিয়ে অঙ্ক করা যায়। তো বিষয়টা হচ্ছে যে অনেক সময় এইটার আগের মানে এর ছোট, এর কি বলবো, যে ছোট ভাই টাইপের অঙ্ক আছে। ছোট ভাই টাইপের অঙ্ক মানে কি? যেমন, যেমন কোশ্চেন থাকে অনেক সময় যে একটি 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 জামা
200 টাকায় বিক্রয় করায় বিক্রয় করায় আমাদের হচ্ছে 50% ক্ষতি হয়, 50% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে বিক্রয় করলে ধরেন 25% লাভ হবে, 25% লাভ হবে। এই টাইপের কোশ্চেন দেওয়া থাকে, মানে এর ছোট ভাই টাইপের কোশ্চেন। মানে এই কোশ্চেন গুলো আমি যখন ধারাবাহিকভাবে করাই মানে ক্লাসের মধ্যে, তাতে করে সুবিধা হয় আর কি, যে এইটার পরের স্টেজ হচ্ছে ওইটা, যে আপনি বিক্রি করছেন 200 টাকায়, 200 টাকা বিক্রয় মূল্য, যেহেতু 50% ক্ষতি হয়েছে, আমি যদি বিক্রয় ক্রয় মূল্যকে চিন্তা করি 100%, তাহলে 100% থেকে আমি যদি এখানে বিক্রয় মূল্য বের করি, তাহলে 100 থেকে 50 বাদ দিলে, 100 থেকে 50 বাদ দিলে 50% হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, বাকি 50% হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আবার 25% লাভ করতে হইলে আমাদেরকে বিক্রয় মূল্য কত লাগবে? ক্রয় মূল্য 100% হইলে বিক্রয় মূল্য হবে আমাদের 25% লাভ করতে হইলে 125%। তার মানে আমাদেরকে যে প্রথমে 200 টাকায় বিক্রি করছি সেখানেই তো 50% ক্ষতি হয়েছে, তার মানে ওইখানে যে বিক্রয় মূল্যটা আছে 50%, এই 50%-এর মূল্যটাই হচ্ছে 200 টাকা। তাহলে 1%-এর মূল্য কত? তাহলে আস্তে আস্তে 200 ভাগ হচ্ছে 50, মানে 1%-এর মূল্য হচ্ছে 4 টাকা। তার মানে আমাদেরকে 25% লাভ করতে হইলে 125%-এর মূল্য বের করতে হবে, তার মানে 4 গুণন হবে 125। তাহলে 4 × 5 = 20, আর 4 × 2 = 8, আর 2 হচ্ছে 10, হাতে থাকলো 1, 500 টাকা। আমাদের অ্যান্সার হয়ে যাবে 500 টাকা। এরকম করে কোশ্চেন গুলা আসবে। ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম। এগুলো তো বাচ্চা পোলাপাইনের অঙ্ক, এগুলো সাধারণত প্রাইমারি প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন টাইপের অঙ্ক। এই অঙ্ক প্রাইমারি শিক্ষক নিবন্ধনে খুব বেশি আসে, যে গসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, হ্যাঁ, গসাগু দেওয়া আছে, বৃহত্তম মান বের করতে বলছে, লসাগু বের করতে বলছে, এইসব জিনিস বারবার বলছি আমি। আপনি জাস্ট এটাই মনে রাখবেন যে দুইটা অনুপাত যদি দেওয়া থাকে, এই দুইটা অনুপাত যে দেওয়া আছে 2 আর 3, 2 আর 3-এর এই অনুপাতগুলার লসাগু আর অনুপাতগুলার গসাগু আপনি বের করবেন। অনুপাতের গসাগু কত? আমরা জানি 2 আর 3-এর মধ্যে কোনো কমন কিছু নাই, তাই গসাগু হচ্ছে 1। 2 আর 3-এর যেহেতু কমন নাই, গসাগু লসাগু হচ্ছে 3 × 2 = 6। তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে দেওয়া আছে কিসের মান? দেওয়া আছে গসাগুর মান, তাহলে আমাদের এখানে 6-এর কোনো কারবার নাই। তাহলে আপনাদের অনুপাতের মধ্যে ভালো করে বুঝেন, অনুপাতের মধ্যে এই যে অনুপাতের গসাগু হচ্ছে 1, আর নর্মাল গসাগু হচ্ছে 4। তাহলে অনুপাতে যার মান 1, সংখ্যাতে তার মান 4। অনুপাতে বড়টাকে, 2 আর 3-এর মধ্যে বড়কে, বৃহত্তম সংখ্যা যেহেতু চাইছে, অনুপাতে বৃহত্তমটা হচ্ছে 3, তাহলে অনুপাতে যে 3, তার মান হবে 3 × 4 মানে 12। আমি এইভাবে করে করতে পারি। কিন্তু তারপরেও আমি বলবো অনেকের মধ্যে আছে যে কটা ধরে করা, কটা ধরে করতেই পারেন, কোনো সমস্যা নাই। যে সংখ্যা দুটিকে আপনি ক ধরে নিলেন, যে ধরি সংখ্যা দুটি, অবশ্যই সংখ্যা দুটি আপনি ধরে নিলেন যে 2ক ও 3ক। এই 2ক আর 3ক এর গসাগু হচ্ছে ক, 2ক আর 3ক এর গসাগু কত? ক। তাহলে সেইখান থেকে আপনি ক এর মান কত পাবেন বলেন? এই যে ক এর মান কত দেওয়া আছে? 4। এখানকার মধ্যে বড়টাকে 3ক, তাহলে বৃহত্তমটা যেহেতু 3ক, তাহলে 3ক এর মান হবে 4 × 3 মানে 12, তাই না? এরকম হবে আমাদের অ্যান্সার। এভাবে করে করা যেতেই পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ক ধরেও করতে পারি, আর অনুপাত দিয়েও আমরা করতে পারি। পারবো? আচ্ছা, 38তম বিসিএস এ এটা আরেকটা চমৎকার কোশ্চেন। এটাও হচ্ছে মুনাফার চ্যাপ্টারের, সরল মুনাফার মধ্যেই পড়ে। এটা আমি বারবার করে করাই, এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা চমৎকার একটা অঙ্ক, যেটাতে আমরা এখানে বুঝবো যদি কখনো মুনাফা আসলের একটা অনুপাত দেওয়া থাকে, মুনাফা আর আসলের একটা অনুপাত দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে, তাহলে মুনাফা আর আসলের অনুপাত দেওয়া থাকা মানেটাই হচ্ছে এখানে মুনাফা এবং আসলকে আপনি পেয়ে যাবেন, আর তার সাথে আবার সময়ও দেওয়া আছে। সেক্ষেত্রে টোটাল মুনাফা আসলের পরিমাণ এইটাকে কাজে না লাগিয়েও আপনি মুনাফার হার বের করতে পারবেন। এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট। মানে কথাটা বুঝেন নাই? মানে এখানে ব্যাপারটা হচ্ছে মুনাফার আসলের একটা অনুপাত দেওয়া আছে। মুনাফা আসলের 8-এর 3 অংশ, এই কথাটার অর্থ কি বলেন তো? মুনাফা 8 হলে আসল 3, নাকি মুনাফা মানে আসল 8 হলে মুনাফা 3? কি এটা আসলে? সে সবসময় মনে রাখবেন যার পরে এর থাকে, এই যে আসলের পরে এর আছে, আসলটা থাকবে নিচেরটা। তার মানে আসল যদি 8 হয়, মানে এখান থেকে মুনাফা আসলের 8-এর 3 অংশ, মানে আসল যদি 8 হয় তাহলে মুনাফা হচ্ছে 3। আসল 8 হলে
মুনাফা হচ্ছে 3। এ কথা কি বোঝা গেল? মানে এটা সবসময় এই জিনিসটা মনে রাখবেন, যার পরে এর থাকে সেটা থাকে নিচেরটা। যেমন রহিম করিমের রহিম করিমের 5/2 অংশ, 5/2 অংশ। তার মানে এখান থেকে আমরা কি বুঝবো, কে 5 কে 2। তাহলে এটা বুঝতে হবে যে করিম যদি 5 হয়, করিম যদি 5 হলে রহিম হচ্ছে 2। মানে এটা আসলে এটা আসলে আসে কোথা থেকে সেটাও একটু আমি বলে রাখি। মানে এটা করার একটা মানে ট্রেডিশনাল সিস্টেম আছে। ট্রেডিশনাল সিস্টেম হচ্ছে ধরি, ধরি যার পরে এর আছে তার মানটা ধরে নিতে হয়। মানে ট্রেডিশনাল সিস্টেম ধরি, ধরি হচ্ছে করিম হচ্ছে 5, ধরি করিম হচ্ছে 5। তাহলে রহিম কত হবে এটা আমরা এখন বের করবো। রহিম হচ্ছে কি করিমের 5/2 অংশ। তাহলে করিম কত ছিল 5, 5/2 অংশ। এই 5 5 কাটা যাবে, আলটিমেটলি 2 হবে। তো এইভাবে করে আমাদেরকে আর এক্সট্রা ভাবে এরকম করে করতে হয় না। এগুলো ছোটবেলায়, একেবারে ছোটবেলার ক্লাস 4 বা 5-এ আমরা এইভাবে করে করতাম আর কি, ক্লাস 4 এবং 5-এর ক্ষেত্রে, যে আলাদা আলাদা করে ধরে। কিন্তু আপনারা যখন এখন বড় হয়েছেন, আপনারা জাস্ট এটা মনে রাখবেন যার পরে এর আছে সেটা থাকবে নিচেরটা, আর অপরটা থাকবে উপরেরটা, অপরটা হবে হচ্ছে উপরেরটা। এইটা মনে রাখবেন। কথা কি বুঝছেন? যার পরে যার পরে এর থাকবে সেটা থাকবে নিচেরটা, আর আর অপরটা থাকবে হচ্ছে উপরেরটা। তাহলে তাহলে আমাদের কি হইলো? তাহলে আমরা এখান থেকে পাইলাম যে আসল হচ্ছে আমাদের 8 টাকা। আসল মানে কি পি, পি মানে হচ্ছে আমাদের 8 টাকা। মুনাফা মানে কি আই, আই মানে কয় টাকা? 3 টাকা। কত বছর বলছে? এন কত বলছে? 3 বছর। আমার কি চাইছে? আর চাইছে। আমরা কি জানি, সূত্র কি জানি? I = PNR/100। আমি PNR/100 ইউজ করতেছি কেন? কারণ আর একটা পার্সেন্টেজে, মানে আমি একবারে পার্সেন্টেজটা ভেঙেই আমি মানটা কত সেটা বের করতে যাচ্ছি। তাহলে নাহলে 100 না ইউজ করলেও চলে, মানে আটটা যদি আমরা পার্সেন্টেজে বের করতে চাই। এখন আমরা ডিরেক্টলি 100 ইউজ করলে ডিরেক্টলি পার্সেন্টেজে বের হয়। তাহলে R আসতেছে হচ্ছে I × 100 ভাগ হচ্ছে PN। তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে 3 গুণন হচ্ছে 100। পি এর মান কত? 8। আর এন এর মান হচ্ছে 3। 3 3 কাটা, এখানে 4 দিয়ে কাটলে 4×2 = 8, আর 4×25 = 100। 25-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12.5। তার মানে আমাদের আর এর মান হচ্ছে 12.5%। আর এর মান কত পার্সেন্ট? 12.5%। ঠিক আছে। কিভাবে ভর্তি হব? ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল দিতে পারেন, 01320820854। এই নাম্বারে কল দিতে পারেন, অথবা ডিরেক্টলি আমার যে কোনো কোর্সে এমপিবিয়ানে, এমপিবিয়ান এমপিবিয়ান আমার যে ওয়েবসাইট আছে সেখানে সার্চ দিয়ে ডিরেক্টলি ভর্তি হতে পারেন। আপনাদেরকে আমি দেখাই, এখানে আমি দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবেন। আচ্ছা, ওকে। এই যে এমপিবিয়ান একটা আমাদের যে সাইটটা আছে, এই এমপিবিয়ান সাইটে জব ম্যাথ কোর্স 2024, হ্যাঁ, এইটাতে যদি আপনি ক্লিক করেন দেখতে পাবেন এখানে অ্যাকচুয়ালি এখানে এখানে চমৎকার ভাবে করে কিছু তথ্য পেয়ে যাবেন। ও মাই গড, 3500 জন পুরা। আপনাদের একটা ভাগ্যটা ভালো, এখন 3500 জন ভর্তি হয়েছে, মানে 3500 জন। এটা জাস্ট অটোমেটিকলি চেঞ্জ হয়, কেউ যদি ওয়েবসাইটে ভর্তি হয়ে যায় অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। মানে একটু আগে দেখলাম 3490 ছিল, 3491 ছিল আর কি। তাহলে এখানে আমাদের মোট হচ্ছে 3500 জন। কেউ ভর্তি হইলে 10 মিনিট পরে এটা আপডেট হয়ে যায়, আপডেট হয়ে যায়। তাহলে একেবারে পুরাপুরি 3500 জন ভর্তি, মানে ভর্তি আছে। এখানে বাই নাও ক্লিক করে আপনি হচ্ছে ভর্তি হতে পারেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আমরা আবার চলে যাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে, ক্লিয়ার? 38 না, 38তম বিসিএস খুব সুন্দর সুন্দর কোশ্চেন আসছে, দেখেন। আচ্ছা, বলছে যে দুই ব্যক্তি একত্রে একত্রে 8 দিনে কাজ করতে পারে। দুই ব্যক্তি একত্রে কত দিনে কাজ করতে পারে? 8 দিনে কাজ করতে পারে। এই 8 দিনে যে কাজ করতে পারে, প্রথম ব্যক্তিটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি ওই কাজটি কত দিনে করতে পারবে? নিয়মটা কি? আমি বলছিলাম যে এই অঙ্ক আমি বেসিক দিয়েও করাই দিচ্ছি, এই অঙ্ক শর্টকাটে করা অবশ্যই শিখতে হবে। শর্টকাট কি? যদি দুইজন আলাদা আলাদা দেওয়া থাকতো এবং একত্রে কত দিনে করতে পারতো, সেইটা সূত্র হবে এবি ডিভিশন A+B। যদি দুইজনের মানটা দেওয়া থাকে এবং একজনের মান বের করতে বলে,
দুইজনের মান একত্রেটাও দেওয়া আছে, আরেকজনের মান দেওয়া আছে, অপরজনের মান বের করতে বলে। এ বি ডিভিশন এ মাইনাস বি, এ মাইনাস বি মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ। কথাটা বুঝি আমরা। যেহেতু এখানে দুইজনের একত্রে মান দেওয়া আছে, দুইজনের একত্রের যে মানটা দেওয়া আছে, তাই না? তা এবং একজনেরটার মান দেওয়া আছে, তাহলে এই দুইটা আমি প্রথমে গুণ করব, 12 আর 8 গুণ করব, এবং বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করে দিলেই অপরজনের মানটা পেয়ে যাবো। বিয়োগ করব কিন্তু, কারণ একা ব্যক্তিটার মান বের করতে বলছে। যদি একজন এবং অপরজন দুইটাই দেওয়া থাকতো একত্রে কত দিনে, তাহলে আমাদের এখানে যোগ চিহ্ন আসতো। আচ্ছা, তাহলে আমাদের কি আসলো? 12 গুণন 8, ডিভিশন আসতেছে হচ্ছে 4, 4 একে 4, 4 দুগুণে 8, তার মানে অ্যান্সার হবে 24 দিনে। এটা হলো আমাদের কি শর্টকাট, আমাদের হচ্ছে শর্টকাট। এই টাইপের অনেকগুলো শর্টকাট কিন্তু এখানে আছে, যেটা ইউজ করে আপনি তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবেন। আমরা এই শর্টকাট যেমন শিখবো, বেসিকও শিখতে হবে। কেন বেসিক শিখতে হবে? এগুলার আরো নিয়ম আছে, আরো আমি আরেকটা নিয়মে করাই, তবে এখন করাবো না ওটা। ওইটা আমি ইউটিউবে দেখাই দিচ্ছি, আপনারা দেখতেও পারেন, ইউটিউবের মধ্যে ওটা আছে, দেওয়া আছে আরো আরো নিয়ম। কিন্তু আমি বেসিকটা যদি বলি, বেসিকটা হচ্ছে এরকম যে আমরা যদি চিন্তা করি যে দুইজন একত্রে 8 দিনে করতে পারে, একত্রে করতে পারে 8 দিনে একটা কাজ করতে পারে, আমরা মোট কাজকে এক অংশ ধরে নিব। মোট কাজ, মোট কাজ সমান হচ্ছে এক অংশ। আচ্ছা, মোট কাজকে এক অংশ কেন ধরা হয়, এটা এটা একটু আমি বলি, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। মোট কাজকে কেন এক অংশ ধরা হয়, অনেকে এই জিনিসটা বুঝে না। এটার পিছনে রিজন, মনে করেন আপনার একটা কাজ আছে, এরকম একটা কাজ আছে, যেই কাজটাকে আপনি মোট কয়েকটা ভাগে ভাগ করছেন, ধরেন এখানে 1 2 3 4 5টা ভাগে ভাগ করছি, 5টা ভাগে। তা আপনাকে আমি যদি বলি 5টা ভাগের 1 ভাগ আপনি কাজ করছেন, তাহলে আপনি কি বলবেন? 5 ভাগের 1 ভাগ কাজ করছি আমি, করছি। কেউ যদি বলে যে আমি 5 ভাগের আমি 3 ভাগ কাজ করছি, তাহলে আপনি কি বলবেন? যে সে 5 ভাগের কয় ভাগ কাজ করছে? 5 ভাগের 3 ভাগ কাজ করছে, করছে না? কেউ যদি বলে যে ভাইয়া আমি 5 ভাগের 4 ভাগই করে ফেলছি, তাহলে আপনি কি বলবেন? নিচে 5 উপরে 4, 5 ভাগের 4 ভাগ আপনি কাজ করছেন। কেউ যদি বলে আমি 5 ভাগের 5 ভাগই কাজ করছি, তাহলে দেখেন তো, 5 ভাগের 5 ভাগ যদি আমি কাজ করি, তাহলে আপনি কি বলবেন? 5 ভাগের 5 ভাগ এক অংশই আপনি কাজ করতেন, অর্থাৎ কি কাটাকাটি করলে কি আসে? এক অংশ। তাহলে এক অংশ মানে যতটুকু কাজ আছে ততটুকুর পূর্ণটা করলেই আসলে এক অংশ আসে। কথা কি বুঝছি? কথা বুঝলাম? কেন এক অংশকে আমরা পূর্ণ অংশ ধরি? একটা জিনিসের পূর্ণটাই যদি আমরা করে ফেলি, যদি 8টা ভাগ থাকে 8 ভাগের 8 ভাগই যদি করি, সেটাকেই আমরা বলি এক। 8 গুণ 8কে 8 দিয়ে ভাগ করলে তো এক আসে। কথা কি বুঝছি? সেই জন্য আমরা কিন্তু এক ধরে ফেলি। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা কিন্তু এটা এক ধরি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কেন আমরা এক ধরি, এক ধরার পিছনে রিজন কি। এক ধরা মোট কাজকে আমরা সম্পূর্ণ অংশকে এই জন্য আসলে এক ধরি। এখন এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 8 দিনে, মানে দুই ব্যক্তি একত্রে, একত্রে আমরা এখানে বলতে পারি যে একত্রে 8 দিনে করে এক অংশ। 8 দিনে করে এক অংশ, তাহলে একত্রে একদিনে কতটুকু করবে? 8 ভাগের 1 অংশ কাজ। হ্যাঁ, তারা একত্রে করতেছে 8 দিনে এক অংশ কাজ, মানে পূর্ণ অংশটা তো একদিনে 8 দিনে করে, তাহলে 8 দিনে করে এক অংশ, মানে ফুল অংশটা। তাহলে একদিনে করবে 8 ভাগের 1 অংশ কাজ। ওকে, তার মধ্যে প্রথম জন, প্রথম জনের যেটা কথা বলেছে, প্রথম জন আরে কোথায় গেল? হ্যাঁ, প্রথম জন 12 দিনে করতে পারে, প্রথম ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি 12 দিনে করে এক অংশ। তাহলে প্রথম ব্যক্তি যদি 12 দিনে করে এক অংশ, তাহলে প্রথম ব্যক্তি একদিনে কতটুকু করবে? 12 ভাগের 1 অংশ, তাই না? 12 ভাগের 1 অংশ। তাহলে 12 ভাগের 1 অংশ যদি হয়, তাহলে আমরা এইখান থেকে আমরা একদিনে, মানে দুইজন একত্রে করছে একদিনে এতটুকু অংশ কাজ, তার মধ্যে একজন করছে এত অংশ কাজ, তাহলে দ্বিতীয় ব্যক্তি একদিনে কতটুকু করছে সেটা আমরা পেয়ে যাব। দ্বিতীয় ব্যক্তি একদিনে করে, দ্বিতীয় ব্যক্তি একদিনে কতটুকু করে? একদিনে করে হচ্ছে 8 ভাগের 1 অংশ থেকে আমি যদি 12 ভাগের 1 অংশ বাদ দিই, তাহলে 8 আর 12 এর লসাগু হচ্ছে 24। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে 3, মাইনাস হচ্ছে 2, তার মানে 24 ভাগের 1 অংশ কাজ। এটা কে করে? 24 ভাগের 1 অংশ কাজ কে করে? দ্বিতীয় ব্যক্তি একদিনে করে। তাহলে দ্বিতীয় ব্যক্তি, তাহলে আমরা এখান থেকে আমরা পেয়ে গেলাম, লিখিত লিখিত নিয়ম বলতেছি আর কি। দ্বিতীয় ব্যক্তি 24 ভাগের 1 অংশ কাজ করে, 1 অংশ কাজ করে কত দিনে? 24 ভাগের 1 অংশ কাজ কত দিনে করছে? একদিনে। তাহলে অতএব দ্বিতীয় ব্যক্তি 1 অংশ কাজ করবে কত দিনে? 1 অংশ কাজ করবে হচ্ছে 1 ভাগ, 1 ভাগ 24, তার মানে 1 গুণন হয়ে যাবে 24, ভাগ হচ্ছে 1, তার মানে 24 দিনে। দেখেন, দেখেন তো ক্লিয়ার কিনা? এইটা হচ্ছে আমাদের লিখিত নিয়ম, এটা হচ্ছে আমাদের লিখিত নিয়ম।
মানে দ্বিতীয় ব্যক্তি 24 ভাগের 1 ভাগ অংশ কাজ করে হচ্ছে একদিনে, তার মানে এক অংশ কাজ করবে 1/24 একদিনে, তার মানে আলটিমেটলি আমাদের হয়ে গেল 24 দিনে। ক্লিয়ার হয়েছি? আমাকে জানান একটু, ক্লিয়ার হয়েছেন? সবাই বুঝলে ক্লিয়ার লেখেন। এখানে কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, হ্যাঁ। এখানে মজার ব্যাপারটা বলি। মানে যারা ঐকিক নিয়ম পারে না তারা এখানে কিন্তু ভেজালে পড়বে, ঐকিক নিয়ম যারা পারে না। আমি ঐকিক নিয়ম অঙ্কের অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে করাই। ঐকিক নিয়ম যারা পারে না, ঐকিক নিয়মে একটা জিনিস মাথায় রাখতে হয়। বলেন তো, 24 ভাগের 1 ভাগ বড় নাকি 1 ভাগ বড়? শুধু এক অংশ বড়। 24 ভাগের 1 অংশ বড় নাকি 1 অংশ বড়? 24 ভাগের 1 অংশ বড় নাকি 1 অংশ বড়? এটা বলেন তো কোনটা বড়? 24 ভাগের 1 অংশ বড় নাকি 1 অংশ বড়, কোনটা বড়? মানে আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থায় এই প্রবলেমটা আছে যে আমরা মানে বুঝি না বুঝি, মানে অনেকেই না বুঝে একটা জিনিস শিখাই ফেলি। কিন্তু শর্টকাট শিখার মধ্যে কোনো খারাপ খারাপ কিছু নাই। খারাপ হচ্ছে ভুল শিখার মধ্যে। অনেকে এগুলো ভুল শিখায়। ভুল শিখায় কি ভাই? মানে এখানে যদি এইটা এইটা এইটার থেকে এটা যদি বেশি হয়, বেশি হইলে গুণ হবে, কম হইলে ভাগ হবে। আরে এক তো বড়, তাহলে দেখেন 24 ভাগের 1 ভাগের চেয়ে 1 ভাগ তো বড়। তাহলে এখানে তো আপনি অনেকের হিসাব মতো এখানে তো গুণ হওয়ার কথা। তাহলে 1 গুণন 24, 1/24 হওয়ার কথা। কিন্তু এখানে তো ভাগ হইছে। কেন ভাগ হইছে? নিয়মটা এইখানকার চেয়ে এটা বড় কি না ছোট এটার উপরে ডিপেন্ড করে না মান। যেমন আপনাকে আমি যদি বলি, আপনাকে যদি আমি একটা কোশ্চেন বলি, ধরেন আপনাকে আমি যদি একটা বলি, ধরেন আপনাকে বললাম যে 0.5 অংশের মান, 0.5 অংশের মান হচ্ছে মনে করেন 30 টাকা। তাহলে 1 অংশের মান কত? আপনি এখন যদি বলেন 0.5-এর চেয়ে তো 1 বড়, তাহলে আমি আসলে গুণ করব। অ্যান্সার ভুল। আপনাকে অবশ্যই ভাগ করতে হবে, কারণ গুণ করলে আপনার মান কত হবে? 30কে 0.5 দিয়ে গুণ করলে কিন্তু 15 হয়। এটা কিন্তু আপনাকে ভাগ করতে হবে। তাহলে কখন গুণ কখন ভাগ করতে হয় এটা কিন্তু ডিপেন্ড করে না এর চেয়ে বড় নাকি ছোট, এটার উপরে আসলে ডিপেন্ড করে না। এটা কিসের উপরে ডিপেন্ড করে এটা বুঝতে হবে। এটা ডিপেন্ড করে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সম্পর্কের উপরে। এইখানে যে জিনিসটা আছে, এইখানে যে জিনিসটা আছে, এই জিনিসের চেয়ে এই জিনিসের চেয়ে এই জিনিসটা যদি বাড়ে, তাহলে এইটাও যদি বাড়ে, যেমন অংশ বাড়লে আপনাকে বেশি দিন লাগবে সময়। মানে আপনার মানে যত বেশি দিন যাবে তত বেশি কাজ করতে পারবে লোক। মানে এর কাজের পরিমাণ 8 দিনে যত অংশ কাজ করবে, আরো যদি আমি 10 দিন বলি তার চেয়ে বেশি অংশ কাজ করবে। তাহলে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আরেকটা বাড়তেছে। সেই ক্ষেত্রে একে আসলে ভাগ হবে, এক থেকে কোনো কিছুতে গেলে গুণ হবে। যেমন এইখানে যদি আমরা এই যে এক্সাম্পলটা দিলাম, 0.5 অংশের মান যত, তার চেয়ে যদি আমি বেশি অংশ নেই তাহলে বেশি হবে। তার মানে এর মান বাড়লে এরও মান বাড়ে। এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্কের বেলা সব সময় একে আসলে ভাগ হবে, এক থেকে কোনো কিছুতে আসলে গুণ হবে। এইটা আসলে ইয়ার উপরে ডিপেন্ডই করে না কখন গুণ আর গুণটা ভাগ হয়ে যায়, ভাগটা গুণ হয়ে যায়। জিনিসটা মনে রাখতে হবে। জিনিসটা কি মনে রাখতে হবে? যেমন আমরা দিন এবং কাজের ক্ষেত্রে, আমরা যখন দিন এবং মানে লোক এবং কাজের ক্ষেত্রে বলি, যদি বলি আমরা 10 জন লোক একটা কাজ 30 দিনে করে, একজন লোক কত দিনে করবে, এখন গুণ হবে নাকি ভাগ হবে, বিষয়টা এটা বুঝতে হবে। আমার যদি লোক বাড়ে তাহলে কম দিন সময় লাগবে। তাহলে এইটা বাড়লে যেহেতু এটা কমে, তার মানে একের বেলা আসবে গুণ, এক থেকে কোনো কিছুতে আসলে, মানে এক থেকে মনে করেন 15 যদি বের করেন, মনে করেন 15তে আসলে হবে ভাগ। এইটা হচ্ছে একটা বেসিক নিয়ম। এই বেসিক নিয়মটা আপনাদেরকে জানতে হবে। ঐকিক নিয়মের এই বেসিক নিয়ম না জানার ফলে কিন্তু মানে আপনার কিন্তু অনেক অনেক কিন্তু মানে ভেজালে পড়ে যাবেন। ঐকিকের বেসিক নিয়ম হচ্ছে এটা। বেসিক নিয়ম হচ্ছে এইটা বাড়লে এ বাড়তেছে নাকি কমতেছে। 10 জন লোক যদি কাজ করে, যদি 30 দিনে একটা কাজ যদি শেষ করে, তাহলে লোক যদি বাড়ায় দেন, 10-এর জায়গায় যদি 20 জন লোক নেন, তাহলে কম দিন সময় লাগবে। তাহলে জন বেশি হইলে দিন কম হবে। এটাকে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই ক্ষেত্রে একে আসলে গুণ হবে, এক থেকে কোনো কিছুতে গেলে ভাগ হবে। সমানুপাতিক সম্পর্কের বেলা, সমানুপাতিক সম্পর্কের বেলা সবসময় একে আসলে ভাগ হবে। যদিও আপনি বুঝতেছেন যে এই 0.5 অংশের চেয়ে 1 অংশ তো হচ্ছে কি বড়, তাহলে বড় হইলে তো এখানে গুণ হওয়ার কথা, কিন্তু না। যেহেতু অংশ যত বেশি হবে টাকা তত আপনি বেশি পাবেন, তার মানে এটা সমানুপাতিক সম্পর্ক। তার মানে অবশ্যই এখানে ভাগ হবে। ভাগ করলেই দেখবেন আপনার আসলে অ্যান্সার কিন্তু বড় আসতেছে। 0.5 যদি আপনি উঠায় দেন, 0.5 উঠাই দিলে এখানে পয়েন্টের জন্য একটা 1 আর একটা ডিজিট আছে, একটা শূন্য, কাটাকাটি করলে কিন্তু এই যে 60ই আসতেছে। ঠিক আছে, আপনাকে এটা চিন্তা করতে হবে না যে মান আসলে বেশি হবে নাকি কম হবে।
ঠিক আছে, এটা কিন্তু একটা একেবারে বেসিক একটা বিষয়। এই বেসিক বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। 38তম বিসিএস আরেকটা কোশ্চেন আসছে যে কোনটি মৌলিক সংখ্যা নয়? কোনটি মৌলিক সংখ্যা নয়? কোনটি মৌলিক সংখ্যা নয়, এটা আমরা কিভাবে করে করব? আহ এখানে একটা জিনিস হচ্ছে, আমি এটা শর্টে বলে দেই, এটা নিয়ে বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে, একটু দেখে নিয়েন। যদি কোনো সংখ্যার প্রথম আর এই যে 3 অঙ্কের যদি কোনো সংখ্যা থাকে, তার প্রথম আর এই যে প্রথমটা আর লাস্টেরটা যদি যোগ করে মাঝখানেরটা সমান হয়, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। সেটা 11 দ্বারা বিভাজ্য। মানে যতগুলো 11 দ্বারা 3 অঙ্কের বিভাজ্য সংখ্যা দেখেন, 121 একটা 11 দ্বারা বিভাজ্য। তারপরে কি আছে? 132, 143, 100, কত হবে, 54, 100, আহ হচ্ছে 65, 176, হ্যাঁ, তারপরে 200, আপনার। আচ্ছা, আরেকটা নিয়মও আছে, সেই নিয়মটা পরে বলতেছি। ধরেন 2, এখানে যদি 4 দেই, এখানে যদি 2 দেই, এটা 11 দ্বারা বিভাজ্য হবে। 2, 3 দিলে, এখানে 1 দিলে, 2 আর 1 3, মানে এই দুটার যোগফল যদি মাঝখানেরটা সমান হয়, এই দুটার যোগফল যদি মাঝখানেরটা সমান হয়, এই দুটার যোগফল যদি মাঝখানেরটা সমান হয়, এরা সবাই কি 11 দ্বারা বিভাজ্য। তার মানে 2 আর 3 যোগ করলে যদি 5 হয়, তার মানে অবশ্যই এটা 11 দ্বারা বিভাজ্য। তার মানে এটা আর মৌলিক না, বাকিগুলা মৌলিক সংখ্যা। তো এটা এটা নিয়ে আমাদের ডিটেলস ভিডিও দেওয়া আছে। আমার আমার একটা ভিডিও দেওয়া আছে 50 মিনিটের, আপনি ইউটিউবে সার্চ দিবেন কোন মৌলিক সংখ্যা কোনটা কোনটা নয়, 50 মিনিটের একটা যে ভিডিও, সেটা দেখবেন। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মানে বিভাজ্য কিনা, সেই বিভাজ্যটা আমরা ওখানে, আমি ওখানে বুঝাই দিয়ে পুরো একবারে 300 400-র মধ্যে যে কোনো সংখ্যা যদি আসে, সেটা আপনি পেরে যাবেন ওখান থেকে, যে কোনো সংখ্যা কোনটা মৌলিক কোনটা মৌলিক না। তো সেটা একটু ডিটেলস ভিডিও, এগুলো এক একটার উপরে আলাদা আলাদা করে ভিডিও দেয়া আছে, সবগুলোর উপরে। ঠিক আছে। আচ্ছা, এটা তো করলামই, দ্বিতীয় ব্যক্তি একা 24 দিনে। আচ্ছা, 39তম বিসিএস এর এই কোশ্চেনটা আমি বারবার বলি, এই অঙ্কটা শর্টকাটে করা সবচেয়ে সহজ। সাধারণত 2 বছরের মুনাফা আসলে পার্থক্য দেওয়া থাকে, 2 বছরের এবং 2 বছরের মুনাফা আসলে পার্থক্য একটু, এই যে আপনি একটু ইয়ে করবেন, ওই যে মানে এই রিলেটেড আমার কিন্তু প্রচুর ভিডিও দেওয়া আছে, এগুলো সবগুলা নিয়ে ক্লাস নিছি আমি। 2 বছরের মুনাফা মানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এই 2 বছরের পার্থক্য, 2 বছরের পার্থক্য বের করার সিস্টেম হচ্ছে P × R²। পি মানে হচ্ছে আসল, মানে 1000, আর স্কোয়ার মানে হচ্ছে 10%। 10% মানে কত? 10 ভাগ হচ্ছে 100, 10 কে 100 দিয়ে ভাগ করলে 1/10 আসছে, তাই না? এখানে 1/10, তার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিব। তার মানে 1000 গুণন 1-এর উপর স্কোয়ার মানে 1, 10-এর উপর স্কোয়ার মানে 100। শূন্য দুইটা কাটা, এখানে দুইটা কাটা করলে 10 হবে আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সার হবে হচ্ছে 10। P/R², আমাদের সূত্র হচ্ছে P/R²। 2 বছরের পার্থক্য হচ্ছে P/R², আর 3 বছরের পার্থক্য যদি হয়, তাহলে P/R² × R+3। 3 বছর, এই দুটাই পরীক্ষায় আসার মতো। 3 বছর সাধারণত আসে না, ব্যাংকের পরীক্ষাগুলোতে কিছু কিছু পরীক্ষায় 3 বছরের পার্থক্য আসছে। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য P/R² × R+3, এটা হচ্ছে 3 বছরের পার্থক্য। এটা ব্যাংকের পরীক্ষাতে মাঝে মাঝে আসে, সাধারণত 2 বছরের পার্থক্যই আসবে। 2 বছরের পার্থক্য হলে P/R², 3 বছরের পার্থক্য P/R² × R+3। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? 3 বছরের পার্থক্য হচ্ছে P/R² × R+3। আচ্ছা, 39তম বিসিএস এ এটা আসছে, একটু আগেই করাইলাম এই টাইপের অঙ্ক। অনুপাত যদি দেওয়া থাকে, আমরা জানি যে 7 আর 5-এর মধ্যে কোনো কমন কিছু নাই, তার মানে গসাগু হবে কত? এটার গসাগু হবে হচ্ছে 1, আর লসাগু হবে হচ্ছে এই দুটার গুণফল। গুণফলটা হচ্ছে 5 আর 7 35। আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে লসাগু দিয়েই দেওয়া আছে, তাহলে অনুপাতে যার মান 35, অনুপাতের লসাগু যেহেতু 35, তাহলে অনুপাতে যার মান 35, সংখ্যাতে সেটা মানে আসলে সেটা সংখ্যাতে সেটার মান হচ্ছে 140। তাহলে আমাদের চাইছে গসাগু, তাহলে গসাগু মানে 1, তাহলে অনুপাতে যার মানে 1, তার মানে সংখ্যাতে সেটা হবে 140 ভাগ হচ্ছে 35, কাটাকাটি করলে আমাদের 4 আসে। তার মানে অ্যান্সারটা হবে কত? অ্যান্সার হবে আমাদের 4। আপনার গসাগু হবে হচ্ছে 4। ঠিক আছে, তাই না? বুঝছি, ক্লিয়ার, পারবো। স্যার, এইভাবে নিবন্ধনে আসা কয়েক সালের মধ্যে করিয়ে দিতেন খুব ভালো হতো।
এইভাবে নিবন্ধনে আসা সালের ম্যাথ করে দিতে, নিবন্ধনের অনেকগুলা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, দেখেন। নিবন্ধন, প্রাইমারি, এগুলো প্রচন্ড, মানে প্রচুর ক্লাস নিছি আমি এগুলোর উপরে। আচ্ছা, নিচের কোনটি মৌলিক সংখ্যা? আচ্ছা, এগুলো এগুলো আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে 1 আর 3 যোগ করলে মাঝখানে 4 হচ্ছে, তার মানে এটা তো মৌলিক হবেই না, কারণ এটা 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 91 এমন একটা সংখ্যা, মনে রাখতে হবে যে 49, 77 আর 91 এরা এমন সংখ্যা যারা শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য। যেহেতু 7 দ্বারা বিভাজ্য সংখ্যা মুখস্থ রাখতে হবে যে 49, 77, 91, মানে 7 আর 7 গুণ করলে হচ্ছে 49, 7 আর 11 গুণ করলে হচ্ছে আমাদের 77, 7 আর 13 গুণ করলে হচ্ছে আমাদের 91, তার মানে এগুলো মৌলিক না। আর এখানে দেখেন, আমি একটু বুঝাই বলতেছি। 87, এই 8 আর 7 যোগ করলে যেহেতু 15 হয়, 15 সংখ্যাটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য। আমাদের এখানে মৌলিক না হচ্ছে মৌলিক হচ্ছে 47। 47 সংখ্যাটা হচ্ছে মৌলিক। কেন? 47কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন না, 3 দিয়ে ভাগ করতে পারবেন না, কারণ দুইটা যোগফল হচ্ছে 11, 3 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, লাস্টে 5 নাই, 7 দ্বারা যায় না, তার মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে 47 একটা মৌলিক সংখ্যা। যাই হোক, মৌলিক সংখ্যার ওই ভিডিওটা দেখে নিয়েন, বললামই তখন, ভিডিওটা দেখে নিয়েন, তাহলে আরো ইজিলি বুঝতে পারবেন, এইভাবে করে না করে। আচ্ছা, এবার কি বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? খুবই সহজ কোশ্চেন। যে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ, একটা 18 দেওয়া আছে, একটা প্রস্থ দেওয়া আছে 10, তাহলে 18 আর 10 গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল। এখন দৈর্ঘ্যটা বাড়িয়ে যদি 15 করা হয়, তাহলে প্রস্থের মান কত হইলে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল আগের দৈর্ঘ্য প্রস্থের গুণফলের সমান হবে। গুণফল গুণফল মানেই তো ক্ষেত্রফল। তার মানে জাস্ট এখান থেকে আমি প্রস্থের মানটা বের করে নিব, তাই না? তার মানে 18 গুণন হচ্ছে 10 ভাগ হচ্ছে আমাদের 25। তার মানে কাটাকাটি করলে 5 দ্বিগুণে 10, 5 5-এ 25, অর্থাৎ আমাদের থাকতেছে 18 গুণ 36। 36কে আমরা 5 দিয়ে ভাগ করব। 36কে আমরা 5 দিয়ে ভাগ করলে কত পাই? 5 7-এ 35, এখানে থাকে 1, দশমিক দিলে এখানে আসে 0, 5 দ্বিগুণে আসে 10, তার মানে 7.2, তার মানে 7.2 সেন্টিমিটার। তো আমাদের 39তম বিসিএস পর্যন্ত, আমাদের যেহেতু এইটা কোশ্চেন করলেই আমাদের 39তম বিসিএস পর্যন্ত, আমাদের আর কোন ভগ্নাংশটি ছোট বড় এটাও আসছে 39-এ। হ্যাঁ, তো এগুলো মোটামুটি, আর আরো 3টা আছে, আরো আছে নাকি? না, এই 40 থেকে তো আমি ডিরেক্টলি কোশ্চেনে সলভ দিয়ে দিছি। আমি তাই 39-এর গুলা করিয়ে আজকে আমি ইতি টানবো, কারণ 40 থেকে 46 পর্যন্ত ইউটিউবে দেওয়া আছে সবগুলাই। দেখেন, ভালো করে দেখেন। 0.4, 0.02, 0.08 এগুলো গুণ করলে কত হবে? আবার আগের মতো, এই অঙ্ক তো সেম অঙ্ক ওইটার, কারণ 4, 2 এবং 8, তাহলে 4, 2 এবং 8 আমরা গুণ করলে 4 4-এ 8, 8 8-এ 64। যেহেতু দশমিকের পরে 1 2 3 4 5টা ডিজিট আছে, 5 ঘর আগে দশমিক আসবে, 64-র আগে আরো 3টা শূন্য বসবে। আচ্ছা, অপশন এখানে 64-র আগে 3টা শূন্য, তার আগে দশমিকটা বসবে, মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। এটা তখনকার অঙ্কটা, তখন যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই, তাই না? আচ্ছা, কোন ভগ্নাংশটি বৃহত্তম? ভগ্নাংশ বড় ছোট করার আগে, বড় ছোট বের করার আগে আপনি এইখানে একটু যদি মানে কাটাকাটি করা যায়, যেমন 8 আর 18 তো কাটাকাটি যায়, মানে দুটাই 2 দিয়ে যদি আপনি কাটেন, 4 দুগুণে 8 আর 9 দুগুণে 18, এতে করে আপনার বের করতে একটু সুবিধা হবে, মানে গুণটুন একটু সুবিধাজনক ভাবে থাকবে। আচ্ছা, এটা কিভাবে করে বের করব ভালো করে বুঝেন। আমি আমি আগে বের করবো যে ক আর খ এর মধ্যে কে বড়। কিভাবে বের করব? এই যে উপরে যে 6 আছে, 6-এর সাথে 9 গুণ করবো। 6 আর 9 গুণ করলে কি হয়? 6 আর 9 হচ্ছে 54, 54 এখানে বসাইলাম। আর এখানে 4 আছে, 4 আর 11 গুণ করবো, 4 11 হচ্ছে 44। 44 আর 54-এর মধ্যে কে বড়? 54 বড়। তার মানে এই দুটার মধ্যে জয়ী হইলো কে? এইটা। তার মানে 6/11টা আমাদের হচ্ছে জয়ী হইলো। আচ্ছা, এই দুটার মধ্যে কে জয়ী হচ্ছে? 3 আর 8 গুণ করলে 3 8-এ 24, আর 5 আর 5 গুণ করলে হচ্ছে 25। তার মানে এইটা 25, 25 যেহেতু বড়, তার মানে এই দুটার মধ্যে জয়ী হইলে হচ্ছে 8/5 ভাগ, মানে প্রথমটার লবের সাথে দ্বিতীয়টার হর গুণ করব, গুণ করে এইটার উপরে বসাবো। আবার দ্বিতীয়টার লবের সাথে প্রথমটার হর গুণ করে উপরে বসাবো। যেই পাশটা বড় হবে সেই পাশটা আসলে ভগ্নাংশটাও বড়। এখন আমরা কি করব? এখন এই দুটার মধ্যে কি বড়? 6 আর 8 গুণ করলে 6 8-এ হচ্ছে 48, আর 5 আর 11 গুণ করলে 5 11 হচ্ছে 55। যেহেতু 55 বড়, তাহলে 8/5 ভাগ হচ্ছে সবচেয়ে বড়, তাই না? 8/5 ভাগ হচ্ছে আমাদের সবচেয়ে বড়। ক্লিয়ার? বুঝেছি? তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে বড় কে? 8/5 ভাগ।
মানে দুইটা দুইটা করে কম্পেয়ার করব। যদি আরো একটা থাকতো, আরো একটা নিতাম যে 8 ভাগের 5 ভাগ বড় হইলো, মনে করি উমো নাম্বারে আরেকটা আছে যে 3 ভাগের 2 ভাগ, তখন 8 ভাগের 5 ভাগের সাথে 3 ভাগের 2 ভাগ আরেকটা কম্পেয়ার করতাম, যে 3 5 হয় 15, এখানে 15 × 2 হয় 16, তার মানে 3 ভাগের 2 ভাগ বড়, এরকম যদি থাকতো, তাই না? এরকম কম্পেয়ার করতাম। ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম, বুঝছি, ক্লিয়ার। ওকে, আচ্ছা। 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরি? 100%। 100% হচ্ছে ক্রয় মূল্য। 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 থেকে 10% বাদ দিলে হয় 90%। তাহলে বিক্রয় মূল্য যে 90%, আবার 180 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজে যেটা 90%, টাকাতে সেটা 180 টাকা। যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তার মানে 100%-এর মানটা আমরা বের করবো, যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমরা 100%-এর মান পাবো হচ্ছে, এটা এটা কাটাকাটি করলে 2 আসে, 2 × 100 মানে 200। তার মানে অ্যান্সার হচ্ছে 200 টাকা। অ্যান্সার হচ্ছে 200 টাকা, রাইট? আচ্ছা, আমাদের, হ্যাঁ, এই পর্যন্তই থাকলো, কারণ 40 থেকে 46 পর্যন্ত মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান যে ইউটিউব চ্যানেল আছে, মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে আপনি সার্চ দিলে সব পেয়ে যাবেন। 40 থেকে 46 বিসিএস এর পূর্ণাঙ্গ সমাধান, পূর্ণাঙ্গ সমাধান 40 থেকে 46-এর পূর্ণাঙ্গ সমাধান দিয়ে দেওয়া আছে। একটু কষ্ট করে দেখে নেন, আপনারা উপকৃত হবেন। ঠিক আছে? তো আজকের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করেন, সবার ভালো লাগলে কমেন্ট করেন। ঠিক আছে? অনেক আলো থাকে, তো আলো সামনে আছে, তাই সানগ্লাসটা পরলে আলোটার একটু রিফ্লেকশন কম আসে, তাতে ভালো লাগে আর কি। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।